হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো আপনাদের মধ্যে একজন মেবি কোন একটা কোয়ারিজ করতে চেয়েছিলেন, প্লিজ আপনি জিজ্ঞাসা করতে পারেন। মোহাম্মদ কামরুল ইসলাম, মেবি আপনি। কোয়েরি বলতে আওয়াজ শুনতেছিলাম না, তো এই জন্য আমি হ্যাঁ, নাম আমাদের ক্লাস দিয়েছিলাম আর কি। এক্স্যাক্টলি 8:30 হ্যাঁ, সো একদম অ্যাকুরেটলি 8:30 ক্লাস হবে। আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। তো গত দুটো ক্লাসে আমরা যেটা কভার করার চেষ্টা করেছি যে কোন একটা বিল্ডিং এর লাইক একতলা হোক বা 20 তলা বিল্ডিং হোক, যদি ইলেকট্রিক্যাল ড্রয়িং আমরা করতে চাই সেক্ষেত্রে অ্যাটলিস্ট বেসিক কি কি ক্যালকুলেশন আমাদের জানতে হবে, বা কোড গুলা ঠিক কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে সেই সময় একটা আইডিয়া আমরা নিয়েছি। আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে, ধরেন আমি ধরে নিচ্ছি যে আপনি কোন একটা বিল্ডিং এর কাজ পাইছেন, সেটা একতলা হতে পারে, 10 তলা বিল্ডিং হতে পারে, লাইক আমরা যে বিল্ডিং দেখতেছি। তো এইরকম একটা বিল্ডিং এর যখন কাজ আপনি পাবেন বা ওয়ার্ক অর্ডার আপনি পাবেন, তো এই বিল্ডিংটার ইলেকট্রিক্যাল ডিজাইন শুরু করার জন্য আপনাকে কিছু প্রসিডিওর ফলো করতে হবে। প্রসিডিওর বলতে এটা এমন হবে যে, ধরেন যখন কোনো ডিসিপ্লিন ডিসিপ্লিন বলতে এখানে আর্টিফিশিয়াল ডিসিপ্লিন বা সিভিল ডিসিপ্লিন, ওরা কিন্তু যখন ড্রয়িং প্রডিউস করে এক্স্যাক্টলি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা প্লাম্বিং ওদের কথা কিন্তু মাথায় রেখে ড্রয়িংটা প্রডিউস করে না। সো এইখানে যে ড্রয়িং গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে নর্মালি আমরা বলে থাকি আর্কিটেকচারাল ড্রয়িং। সো এই ড্রয়িংটাকে আমরা যদি ইলেকট্রিক্যালে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে কিছু ইন্টারন্যাশনাল সিস্টেম আছে, ওটা অনুসরণ করে আমাদেরকে এখন কনভার্ট করে নিতে হবে। আদারওয়াইজ যে প্রবলেমটা আমরা ফেস করব, আমি সিম্পলি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে বলা হয় আর্কিটেকচারাল 2D ফ্লোর প্ল্যান। সো এই ফ্লোর প্ল্যানে যেভাবে ওরা বেড গুলাকে সাইজিং করছে, তারপরে ধরেন এখানে কমোড আছে, তারপরে হচ্ছে টেক্সট গুলো আছে, তো এইটা কিন্তু ইলেকট্রিক্যাল ড্রয়িং করার জন্য সাফিসিয়েন্টলি ওইভাবে হয়তো তৈরি করা হয় নাই। তো এইটা প্রেজেন্ট করা হয়েছে আর্কিটেকচারাল ডিসিপ্লিনকে ফোকাস করার জন্য। তো আপনি যে কোনো ড্রয়িং পাবেন, মানে শুধুমাত্র বিল্ডিং ড্রয়িং না, যে কোনো ড্রয়িং আপনি যখন হাতে পাবেন এটাকে নিজের ডিসিপ্লিনের মতো করে প্রিপেয়ার করে নিতে হয়। তো আজকে আমাদের মেইন ফোকাস হচ্ছে, যখন আমাদের কাছে কোনো নতুন ড্রয়িং আসবে এই ড্রয়িং গুলাকে ইলেকট্রিক্যাল ড্রয়িং করার জন্য কিভাবে আমরা উপযোগী করে গড়ে তুলতে পারি। তো এই ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ধরেন ইলেকট্রিক্যাল ড্রয়িং যদি আপনি যেভাবে করেন না কেন, লোকাল কন্ট্রাক্টরকে বুঝতে হবে। এখন লোকাল কন্ট্রাক্টর বলতে বোঝানো হচ্ছে, যেমন ধরেন আমি যদি কোনো বিল্ডিং এর ড্রয়িং করি যদি ঢাকা শহরের মধ্যে হয়, তো সেই ক্ষেত্রে বিএনবিসি ফলো করে আমাদেরকে ডিজাইন ড্রয়িং করতে হবে। আবার মনে করেন আপনি সেম কাজটা যদি মনে করেন কোনো ইউএসএ তে করেন বা সৌদি আরবে করেন, তো ওইখানে লোকাল কন্ট্রাক্টর যেন আপনার ড্রয়িংটা বুঝতে পারে এইটা এনশিওর করতে হয়। তো এই জন্য দেখবেন যে কিছু জায়গাতে আমরা কিছু ফর্মালিটি বা কিছু জিনিসের চেঞ্জ আনবো। তো এইটা করার জন্য আমাদের অটোক্যাড এর বেসিক কিছু ফাংশন বুঝতে হবে। যারা অটোক্যাড পারেন তাদের হয়তো আজকে ক্লাস স্কিপ করলেও কোনো সমস্যা নাই, বা যারা পারেন না তাদের জন্য এটা বিশেষভাবে কাজে লাগবে। আর একটা জিনিস আমরা যেটা করবো সেটা হচ্ছে, ধরেন আমরা যখন ইলেকট্রিক্যাল ড্রয়িং করি, আমাদের কোনো বড় বিল্ডিং যখন আসে, লাইক মনে করেন সিম্পলি 10 তলা বিল্ডিং কথা যদি বাদ দিই, কোনো কমার্শিয়াল বিল্ডিং যখন করেন দেখা যাবে একটা বিল্ডিং এর ড্রয়িং করতে আপনার প্রায় 50 পেজ থেকে শুরু করে 300 পেজের মতো ড্রয়িং লাগতে পারে। এখন এতগুলা ড্রয়িং আপনি ওপেন করা, ক্লোজ করা বা পিডিএফ করা, প্রিন্ট করা খুবই বিরক্তিকর একটা কাজ। তো আজকে আমরা দেখার চেষ্টা করবো যে প্রফেশনালি কোনো ফার্ম কিভাবে তার মধ্যে করে টেমপ্লেট তৈরি করে, এবং এই টেমপ্লেট ইউজ করে সে একটা সিঙ্গেল ক্লিকে এন্টায়ার ড্রয়িং পিডিএফ বলি, প্রিন্ট করি, বা ফ্লোর ওয়াইজ প্রিন্ট করা বলি, পিডিএফ করা বলি, এই কাজটা করে ফেলতে পারি আমরা। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের মেন উদ্দেশ্য। তো তার আগে আমি একটা জিনিস বলে রাখি যে আপনাদের মধ্যে একজনের নাম লেখা আছে ইউজার, প্লিজ আপনি আপনার নামটা, রিয়েল নামটা ইউজ করেন, আদারওয়াইজ আমরা কিন্তু একটু পরে আপনাকে রিমুভ করে দিব। ওকে, সো এইটা ধরেন আমার আর্কিটেকচারাল ড্রয়িং এর। আমি ধরে নিচ্ছি আপনারা মনে করেন কেউই অটোক্যাড এর কোনো কাজ কখনোই করেন নাই। তো যদি অটোক্যাড আপনি ইনস্টল করতে পারেন, আপনি দেখবেন যে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। তো আমার এখানে কিছু কাজগুলো আমরা করে রাখছি, এই জন্য রিসেন্ট যে প্রজেক্ট গুলো আমরা ওপেন করেছি তার একটা আপনি ডেমো দেখতে পারতেছেন। আর আপনি যখন আপনার অটোক্যাড ওপেন করবেন এখানে দেখবেন যে ওদের কিছু ড্রয়িং করা আছে অলরেডি, সেরকম একটা ডেমো আপনার সামনে আসবে। তো এইটা হচ্ছে যদি স্টার্ট পেজ বলে। তো আলটিমেটলি অটোক্যাড 2017 থেকে শুরু করে আজকে 2024 অটোক্যাড যেটা অ্যাভেলেবল, এইটা পর্যন্ত প্রত্যেকটা অটোক্যাড কম বেশি একই রকম, হয়তো ভেতরে কিছু ছোটখাটো ফাংশন চেঞ্জ, আদারওয়াইজ এভরিথিং ইজ অল ওকে। তো আপনি যেটা করবেন যে এরকম একটা পেজ আসার পরে আপনি দেখবেন যে ওই যে ট্যাব ইউজ করি না আমরা গুগল ক্রোমে, সেরকম গুগল ক্রোমের মতো ট্যাব আপনি এখানে ইউজ করতে পারবেন। আমি যদি সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করি, দেখেন এটা আমার সামনে চলে আসবে এরকম করে। তো অটোক্যাড
যখন আমরা ইউজ করি, আমাদের দেশে যেটা হয় যে ধরেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাকে হচ্ছে অটোক্যাডের ডিজাইন, মানে বিল্ডিং এর ডিজাইন করতে হয়, অটোক্যাডের ড্রয়িং করতে হয়, কস্ট এস্টিমেট করতে হয়। মানে আলটিমেটলি যেহেতু ধরেন আমাদের দেশে টাকাটা খুব বেশি অ্যাভেলেবল না ডিজাইনের জন্য, সো আলাদা করে আপনি অটোক্যাডের অপারেটর সবগুলা কোম্পানিতে পাবেন না। তো যেহেতু আপনাকে লং টাইম ডিজাইন করতে হবে, এই জন্য অটোক্যাডের যে ডিফল্ট করা উইন্ডো আছে, এটা হচ্ছে ডিফল্ট করা উইন্ডো। তো এরকম ডিফল্ট করা উইন্ডোতে যদি লং টাইম কাজ করেন, দেখবেন যে আপনি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছেন না। সে এই জন্য এই ভেতরে যে উইন্ডো গুলো আছে, এটাকে এক একজন তার মধ্যে করে কাস্টমাইজ করে নেবেন, মানে যে কালারে আপনি কাজ করতে অভ্যস্ত। শুধুমাত্র মনে রাখবেন যে এইখানে যে উইন্ডোতে আপনি কাজটা করেন না কেন, যখন ড্রয়িংটা প্রিন্ট হবে তখন কিন্তু সাদা কাগজে প্রিন্ট হয়। তো সাদা কাগজে যখন প্রিন্ট হবে, তো এইখানকার যদি আমি কোনো কালার ইউজ করি, আমি সিম্পলি একটা কালার করে দেখাই। ধরেন এই যে ব্ল্যাক টাইপের উইন্ডো, এই জায়গাতে যদি আপনি কোনো ইয়েলো কোনো কালার দেন, দেখতে দেখেন খুবই সুন্দর লাগতেছে, একদম পারফেক্টলি ফুটছে। কিন্তু যখন আপনি সাদা কাগজে ইয়েলো কালার প্রিন্ট করবেন, দেখবেন যে দেখতে সুন্দর লাগে না। তো এই জন্য যে উইন্ডোটাই আপনি ইউজ করেন না কেন, যখন কালার করবেন, সেটা ব্ল্যাক হতে পারে, ইয়েলো হতে পারে, গ্রিন হতে পারে, যে কালারটা ইউজ করেন না কেন, মনে রাখবেন সেটা সাদা কাগজে যদি প্রিন্ট করেন দেখতে কেমন লাগবে। সো ওই টাইপের কালার গুলোকে আমরা ইউজ করে নিব। তো আমি এগুলো বলে দিব, শুধুমাত্র একটু নোটস রাখবেন আপনারা, যাতে ভবিষ্যতে যে প্রজেক্ট গুলো থাকবে সেখানে যেন এই প্রবলেমটা না হয়। ওকে। তো এইটা যখন আপনার সামনে আসবে, এখন যে কোনো সফটওয়্যারের মতোই এখানে একটা অ্যাপ্লিকেশন বাটন আছে, দেখেন এই যে অংশটা আছে, এটাকে বলি অ্যাপ্লিকেশন বাটন। তো এখানে ক্লিক করলে আপনি এটাকে সেভ করতে পারবেন, সেভ অ্যাজ করতে পারবেন, ইচ্ছা মতো এটাকে পিডিএফ কনভার্ট করতে পারবেন। বা যদি মনে করেন এটাকে আপনি ডায়ালাক্সের সফটওয়্যার নিয়ে যাবেন, সেটা আপনি ওইখানে ওটার মতো করে ইম্পোর্ট করে নিয়ে যেতে পারবেন। বা অটোক্যাডের অন্য যে মানে সিস্টার সফটওয়্যার গুলো আছে, যেমন রেভিট বা মনে করেন অন্য কোনো সফটওয়্যার, তার মতো করে ফাইল গুলোকে আপনি কনভার্ট করতে পারবেন। তো সেটা আমি সবগুলো অ্যাপ্লিকেশন বাটন থেকে করতে পারবো। এখানে আরেকটা বাটন আছে অপশন বাটন। সো অপশন বাটন আমাদেরকে অনেকভাবে হেল্প করবে। তো অপশন বাটন বা যে কোনো বাটন আপনি চাইলে কি করতে পারেন, অটোক্যাডে দেখেন এখানে কিছু ট্যাব আছে, কোথাটার নাম হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ। তো এগুলা ট্যাবের আন্ডারে কিছু প্যালেট আছে, দেখেন এই যে, মানে এই প্যালেট গুলো থেকে আমরা বিভিন্ন টাইপের কমান্ড জেনারেট করতে পারি। যেমন ধরেন আমার কোনো সময় মনে হলো আমি একটা বৃত্ত আঁকবো, বা মনে হলো যে আমি একটা রেক্টেঙ্গুলার রাখবো, তো আমি চাইলে এই জায়গাগুলো থেকে সেই কমান্ড গুলো নিতে পারবো, রাইট? আবার আমি চাইলে কিবোর্ড থেকেও এই কমান্ড গুলো আমি দিতে পারবো। So, দুই ভাবেই আমাকে এটা হেল্প করে দিচ্ছে। একটা হচ্ছে চাইলে আমি এখানে সিম্পলি আমার মাউসে ক্লিক করে নিতে পারবো, আবার চাইলে আমি এখানে লিখেও করতে পারবো। সে দুই ভাবে আমার জন্য অপশনটা আছে। ওকে। তো ধরেন আমি যদি মনে করি যে আমি কোন একটা মানে চিত্র আঁকাইতে চাইতেছি বা কোনো লাইন আঁকাইতে চাইতেছি, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আমি এইখান থেকে ইউজ করবো না। মানে আপনি যদি এই ট্যাব গুলা থেকে বা এই প্যালেট গুলা থেকে কোনো কমান্ড ক্লিক করে যদি এরকম লাইন বা রেক্টেঙ্গুলার আঁকান, তাহলে অটোক্যাডে আপনার স্পিড কখনোই বাড়বে না। অটোক্যাডে স্পিড ডিপেন্ড করে যে আপনি কমান্ড গুলা আপনার লেফট হ্যান্ডে কত দ্রুত দিতে পারতেছেন, তার উপর ডিপেন্ড করে যে আপনি ড্রয়িংটা কত দ্রুত জেনারেট করতে পারবেন। তো যারা মনে করেন একদম নতুন, শুরুর দিকে আপনি এখান থেকে কমান্ড গুলো নেন, ঠিক আছে, বাট সবসময় মনে রাখবেন যে বাঁ হাতে আপনি যদি আপনি ডান হাতে কাজ করতে অভ্যস্ত হন, আপনি সিম্পলি বাঁ হাত দিয়ে আপনার কিবোর্ড গুলোকে প্রেস করবেন, তারপরে হচ্ছে আপনি ওই কমান্ড গুলো জেনারেট করে নেবেন। হ্যাঁ, সেগুলো আস্তে আস্তে দেখবেন যে আপনার চলে আসবে। ওকে। সো এই হচ্ছে আমার কমান্ড রিলেটেড চিন্তা ভাবনা। এখন হচ্ছে এই অটোক্যাডকে আমি আমার মানে হচ্ছে যে চোখের উপযোগী করে কেমনি আমরা ঠিক করে নেই। দেখেন অটোক্যাডের ডিফল্ট করা উইন্ডো হচ্ছে এইটা। তো আমি এই উইন্ডো গুলো যদি চেঞ্জ করতে চাই, আমি সিম্পলি যেটা করতে পারি, ওপি তে ক্লিক করতে পারি। ওপি মানে হচ্ছে অপশন, সেটা ডাইনামিক ইনপুট হিসাবে আসবে। দেখেন আমি সিম্পলি অপশন লেখা লাগে নাই, আমি সিম্পলি ওপি লিখছে, আমার এটা অপশন চলে আসছে। আর এই কমান্ড গুলো লেখার জন্য নিচের দিকে আপনি একটা কমান্ড প্রম্পট পাবেন, এই যে দেখেন। এই কমান্ড প্রম্পটে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় এর হোভার আপ করতে পারবেন, মানে যে কোনো জায়গায় নিতে পারবেন। তো সিম্পলি সবাই নিচের দিকে রাখতে অভ্যস্ত করে। আর আপনি এইখানে যদি নাও লিখেন কোনো সমস্যা নেই, আপনি যে কোনো জায়গাতে লিখতে পারবেন। আমি ধরেন সিম্পলি এখানে আমার কার্সরটা লিখে ওপি লিখতেছি, এই জায়গা তো জেনারেট হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ। আর আপনি যদি মনে করেন যে আমি এগুলা করতে চাচ্ছি না, আমি সিম্পলি এই এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি অপশন পাবেন। সো দে আর অল সেম, রাইট? সো আমি অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে এন্টারে চাপ দিবেন। তো অটোক্যাডে কোনো কমান্ড বা কোনো কিছু জেনারেট করার জন্য আপনি আগে ফার্স্টে আপনার কি গুলাতে প্রেস করবেন, তারপরে আইদার আপনাকে স্পেস বারে ক্লিক করতে হবে অথবা এন্টারে ক্লিক করতে হবে। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমার ক্ষেত্রে আমি এন্টারে কাজ করতে অভ্যস্ত। আর আপনি যদি মনে করেন যে স্পেস বারটা অনেক দ্রুত খুঁজে পান, সেক্ষেত্রে আপনি স্পেস বারেও ক্লিক করতে পারবেন। সো বোথ উইল ওয়ার্ক। সো আমি এখানে ক্লিক করে এই জায়গার মধ্যে আসলাম। প্রথমটা হচ্ছে ফাইলসে আমাদের তেমন কোনো কিছু নাই, ফাইলসে অ্যাজ ইউজুয়াল যা আছে তাই থাকবে। ডিসপ্লেতে আমাদের কিছু কাজ কাম আছে।
এটা হচ্ছে কালার থিম। দেখেন আমার উপরে যে উইন্ডোটা আছে, এই এই অংশে যেখানে কমান্ড টমান্ড গুলো আসে সবগুলো সাদা টাইপের, তো অনেকে ব্ল্যাক উইন্ডোতে কাজ করতে অভ্যস্ত। আপনি চাইলে লাইট মোডের জায়গায় ডার্ক মোড দিতে পারেন। দেখেন আমি ডার্ক মোড যদি দিই, এটা চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই জিনিসগুলো আসলে কেন ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে ধরেন আমি ফার্স্ট টাইম যখন আমার মানে কারেন্ট যে ফার্ম যেখানে চাকরি করি, ওরা ওরা বলছিল যে তোমার 1 সপ্তাহ আমরা সময় দিতেছি তোমার ডেস্ক গুলোকে কেমনে সাজায় বা কম্পিউটার কেমনে সাজাবে এটা ঠিক করে নাও। তখন মনে হয়েছিল যে সামো এটা কেমন ধরনের কথা, আমি তো কাজ শুরুই করি না। আলটিমেটলি যে জিনিসে আপনি অনেক লং টাইম কাজ করবেন এটা নিজের মতো করে ঠিক করে নিতে হয়। এতে করে হবে কি, যে দেখবেন কাজ করতে করতে আপনার বিরক্তিটা কম আসবে। তো ইলেকট্রিক্যালে যে প্রবলেম গুলো হয় অনেকে ইলেকট্রিক্যাল ড্রয়িং এ, যে টাইপিং কিছু ইরোর থেকে যায়, মানে আমি সিম্পলি একটা বলি, ধরেন আপনি সার্কিট ব্রেকার লিখতে চাচ্ছেন হচ্ছে হয়তো 100 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার, আপনি সামা ধরেন একটা শূন্য মিস করে ফেলছেন। অথবা ধরেন ক্যাবলের সাইজ আপনি লিখতে চাইছেন হয়তো 240, আপনি লিখে ফেলছেন হচ্ছে মনে করেন যে 24। তো এই প্রবলেম গুলা কিন্তু টাইপিং মিস্টেক হিসেবে অনেক বড় একটা প্রবলেম সৃষ্টি করতে পারে। সেই জন্যই এই উইন্ডো গুলাতে আপনি যেভাবে কাজ করতে অভ্যস্ত এটা ঠিক করে নিয়েন। তো ধরেন আমি সবসময় লাইট মোড ফলো করি, লাইট মোড থাকলো, এটা অ্যাপ্লাই দিয়ে ওকে করলেই আমার চলে আসবে। এরপর আমি কালার্সে ক্লিক করবো, এই যে দেখেন কালার্স, এইটা হচ্ছে ডিফল্ট করা কালার অটোক্যাডের। হ্যাঁ, সো 334048। আপনি যদি মনে করেন যে আপনি চেঞ্জ করবেন, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সিলেক্ট কালারে যাবেন, এই দেখেন সিলেক্ট কালারে গেলাম। তো এই জায়গাতে 3 টাইপের কালার আছে, ইন্ডেক্স, ট্রু কালার, আর এটা হচ্ছে কালার বুকস। তো আপনি যেটাই করেন না কেন নিজের ইচ্ছা মতো এই দুটো জিনিস ঠিক করতে হবে, যে ট্রু কালার আর কালার বুকস। বাট ট্রু কালার কালারসটা মানে নর্মালি আমরা বলি যে ইউজ করেন না, কারণ কি এটা আপনি পিন যখন করবেন অত সুন্দর হিসেবে মানে দেখা যায় না, একটু শ্যাডো একটা ফ্লেভার আছে। তো এই জন্য যখন ইলেকট্রিক্যাল ড্রয়িং বা যে কোনো ড্রয়িং করতে হয় সবসময় ইন্ডেক্স কালার ইউজ করবেন, এই যে ইন্ডেক্স কালার। আর ইন্ডেক্স কালার গুলোর মধ্যেও চেষ্টা করবেন এই যে এই জায়গাতে যে ইন্ডেক্স কালার গুলো আছে, যেমন একদম 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা কালারই বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে ড্রয়িং এ একটু কম বেশি বেশি করে করতে হয়, শুধুমাত্র এই ইয়েলোটা বাদে। কারণ ইয়েলোটা আপনি যখন রঙিন প্রিন্ট করবেন সাদা কাগজে একদম দেখতে ভালো লাগবে না, সো ইয়েলোটা বাদে বাকিগুলো আমরা ইউজ করতে পারি। তো অনেকে কি করে সাদা কালারটা এইখানে সিলেক্ট করে দেয়, কারণ এই সাদা কালারে কাজ করতে অভ্যস্ত। বা সাদা কালারের প্রবলেমটা হচ্ছে লং টাইম কাজ করাটা মুশকিল, বা যদি কমফোর্ট ফিল করেন ইউ মে ইউজ। তো আমি নর্মালি যেটা করে থাকি, আমার যখন বিল্ডিং ডিজাইন হয় আমি এই কালারটা বেশি ইউজ করে থাকি, এই যে নিচের দিকে দেখেন 252 253 254, এই 3টা কালার আপনি ইউজ করলে চোখের উপরে প্রেশারটা কম পড়ে। আমি সিম্পলি একটা সিম্পলি 252 এই কালারটা সিলেক্ট করি, এখন এটাকে ওকে করি, অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিই, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। দেখেন এইটাতে কিন্তু চোখের উপরে ইম্প্যাক্টটা নাই, একদম কিন্তু একটা শ্যাডো একটা কালার আপনার সামনে আসছে। সেখানে লং টাইম কাজ করে আপনি মজা পাবেন। আর আমি আপনাদেরকে দেখানোর জন্য বা আমাদের ক্লাসটার সুবিধার জন্য আমি সবসময় এইটাকে এই ডিফল্ট কালারটা করে নিই। So, আপনি ডিফল্ট কালার ইউজ করতে পারেন, আমরা অনেক সময় ডিফল্ট কালারও করি। তো এই দুইটাই ভালো কাজ করে। So, আমি ধরেন ডিফল্ট করে দিলাম, এই যে রিস্টোর কালার এলিমেন্টস এ ক্লিক করলাম, চলে আসবে। ওকে, সো এরপরে আমি জাস্ট সিম্পলি অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিলাম, অ্যাপ্লাই দিলাম, রাইট। সো এবার ওকে দিলে দেখবেন যে এটা আপনার সামনে আবার চলে আসছে। তো এর বাইরেও আরো কিছু চেঞ্জ আছে, ধরেন আমি অপশনে যাই, অপশনে যাওয়ার পরে এখানে আর তেমন কোনো কিছু আমরা তাকাবো না, শুধুমাত্র এই যে ক্রসহেয়ারটা, এটা ক্রসহেয়ার বলতে বোঝানো হইতেছে দেখেন আমার এই পুরো উইন্ডো জুড়ে প্লাস চিহ্নটা আছে। তো অনেকে এইটাতে কমফোর্ট ফিল করে না, তাদের জন্য তো এরকম একটা সাইজ হলে ভালো হয়। যেমন আমি একটু ছোট করে দিই, এটা মানে ডিফল্ট করা থাকে অটোক্যাডে 5। এই দেখেন অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। সো এইটা দেখেন প্লাস চিহ্নটা খুবই ছোট আকারে আসছে, এই যে প্লাসটা। তো আপনি দেখে নিন যে আপনি কিভাবে কমফোর্ট ফিল করেন। আমি সবসময় ফুলটা করে রাখি, যে ফুলটা করে রাখি, অ্যাপ্লাই দিলাম, এখন ওকে দিই। সো এরপর দেখেন ওপেন অ্যান্ড সেভ, ওপেন অ্যান্ড সেভটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ধরেন অটোক্যাডে যেটা প্রবলেমটা হয়, যে আপনি যদি 2022-এর অটোক্যাড ইউজ করেন, ও আপনাকে অলওয়েজ সেভ করতে বলে 2022 বা তার উপরের ভার্সন গুলাতে। তো এখানে প্রবলেম হচ্ছে যে আপনি যদি 2022-এ কোনো ফাইলকে 2022-এ সেভ করেন, আপনি নিচের ভার্সন গুলো তো ওপেনই করতে পারবেন না। তো অনেক সময় আমাদের ড্রয়িং গুলাকে অনেকে চেক করে এবং আমাদের ড্রয়িং গুলাকে কোলাবরেট করে কাজ করতে হয়। তো এই জন্য মনে রাখেন যে মোটামুটি 2007-এর অটোক্যাড হয়তো অনেকে ইউজ করে থাকে। তো 7-এর ভার্সনে সেভ করে রাখেন, এটা আপনার 7 10 14 যাই আসুক না কেন সবগুলো ভার্সন আপনি ইউজ করে ফেলতে পারবেন বা ওপেন করতে পারবেন। ওকে, তো এখানে একটা ড্রব্যাকস আছে, সেটা হচ্ছে যে আপনি যত লোয়ার ভার্সনে সেভ করবেন আপনার ফাইলটা তত বেশি বড় হবে, বাট সামান্যই বড় হবে। তো কোনোটা 2022-এ সেভ করলে মনে করেন হয়তো 1 MB হবে, 2007-এ সেভ করলে হয়তো 1.05 MB হবে। ডিফারেন্সটা তো এতটুকুই। ডট অ্যান্ড পাবলিশে আমাদের লাগবে, বাট এই মুহূর্তে না, এইটা আপাতত আমাদের না জানলেও চলতেছে। সিস্টেমে তেমন কোনো কিছু চেঞ্জ করার নাই।
ইউজার প্রিফারেন্সে আপাতত কিছু চেঞ্জ করতে হবে না। ড্রাফটিং এ চেঞ্জ করতে পারেন, যেমন এটা হচ্ছে অ্যাপারচার সাইজ, যদি আমি একটু প্লাস চিহ্ন দেখালাম না, প্লাস চিহ্নের মধ্যে দেখবেন যে একটা রেক্টেঙ্গুলার একটা মার্ক ছিল, এটা কতটুকু বড় করবেন বা কতটুকু ছোট করবেন এখান থেকে ঠিক করে নেবেন। 3D মডেলিংটা স্টিল আমাদের লাগতেছে না, যে তোমার 2D তে আছে। সিলেকশনে আপনি অনেক সময় দেখবেন যে কোন একটা তার সিলেক্ট করছেন, পাইপ সিলেক্ট করছেন, এই সময় ছোট্ট একটা পিক বক্স আসবে। তো পিক বক্সটা আমি ডিফল্টটাই সেভ করে রাখি, তো অনেক অনেকে বড় করেন, এই যেরকম বড় করেন, সেই বড়টা ওটা দেখতে অত সুন্দর লাগে না। সো আপনি চাইলে নিজের ইচ্ছা মতো এটা ঠিক করে নেবেন এই জিনিসটা। সো করার পরে আপনি অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, বের হয়ে আসছেন। সো এইটুকু হচ্ছে একদম প্রিলিমিনারি সেট আপ, মানে এটা আপনাকে করতেই হবে যে কোনো মানে অবজেক্ট ইনস্টল করার পরেই এটা আপনাকে ঠিকঠাক করে নিতে হবে। তো এরপরে আমাদের আরো কিছু বার সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। যেমন ধরেন আমি যদি মনে করি যে আমি একটা লাইন টানবো, দেখেন আমি সিম্পল লাইন টানলাম, হ্যাঁ। তো এই লাইনটা দেখেন আমি সোজা করতে পারতেছি না, রাইট, সোজা করতে পারতেছি না, আমি একদম তেরা ব্যাক হয়ে যেতেছে। আমার মাউস যতই আমি স্ট্রেটলি চালাই, এই লাইনটা আমার স্টিল সোজা না। তো অটোক্যাডে কিছু মানে টুলস আছে যেগুলো আপনাকে এই কাজগুলা করতে হেল্প করবে। আমি সিম্পলি একটা লাইনের কথা বললাম, বাট এরকম ডিফারেন্ট টাইপের কাজগুলো আসবে যখন কিছু বার আপনাকে হেল্প করবে। এগুলোর নিচে দিকে থাকে না, এই যে দেখেন নিচে দিকে কিছু আপনার আইকন আছে, তো এগুলাকে বলা হয় টগলস বার। যে বার গুলা দিয়ে বা দিয়ে আইকন গুলা থেকে আপনি আপনার এই কাজগুলো যখন করবেন আপনার ড্রয়িংটাকে ইজি করতে পারবেন। তো এই বার গুলা সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে এই জিনিসটা। আর এই যে যে কালো অংশটা দেখতে পারতেছেন বা আপনি যে কালার চয়েস করবেন, সেই কালারের মধ্যেই নর্মালি আমাদের ড্রয়িংটা হবে। তো এই জন্য অটোক্যাড ইন্টারফেসকে তিন ভাগে নর্মালি ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার মেন কমান্ড উইন্ডো, এখানে আপনার কমান্ড গুলো আপনি নিবেন এখান থেকে। একটা হচ্ছে আপনার ড্রয়িং উইন্ডো, আর তিন নাম্বারটা হচ্ছে আপনার টগলস বার। তো এই তিনটা জিনিসের সমন্বয়ে মোটামুটি আমাদের একটা ড্রয়িং প্রোডাকশন করতে হয়। তো অটোক্যাডে দুইটা আপনার মেন ফাংশন থাকে, একটাকে বলা হয় ড্রয়িং উইন্ডো, সো এইটাকে ড্রয়িং উইন্ডো বলে, অনেক ক্ষেত্রে অটোক্যাডের ভাষায় বলা হয় মডেল উইন্ডো। দেখেন মানে এই জায়গাটা আপনি কাজকর্মগুলো করবেন। একটা আছে লেআউট, এই দেখেন এটা আমরা মডেলে ক্লিক করছি, এরপরটা লেআউট। সো লেআউট বলতে বোঝানো হয় যে যেই জায়গাতে আপনার অফিসের টাইটেল বক্সটা ইউজ করবেন, এই টাইটেল বক্সটা ইউজ করে আপনি আপনার ড্রয়িংটাকে প্রিন্ট করার জন্য রেডি করবেন। যেমন ধরেন আপনি একটা ড্রয়িং করছেন, আমি সামনে ধরেন আমি এই ড্রয়িংটা করেছি, এটা ভাবলাম, এখন এটাকে যদি আমি এমনি করে সিম্পলি প্রিন্ট করে ছেড়ে দিই, তাহলে কিন্তু এইটা কন্ট্রাক্টর বলি বা ক্লায়েন্ট বলে বুঝতে পারবে না যে এটা কোন ইঞ্জিনিয়ার করছে, কোম্পানির নাম কি বা হাবি জাবি এই জিনিসগুলো কিন্তু থাকে না। তো এই জন্য আমাদেরকে টাইটেল বক্স ইউজ করে এই লেআউটে এটা ঠিক করতে হয়। তো এটা দেখেন আমি সাদা কাগজ দেখতে পারতেছি না, তো এইটা হচ্ছে আপনার পেপারস এর।
মাপ, যে পেপারস এর মধ্যে আপনি আপনার ড্রয়িংটা প্রিন্ট করবেন। তো আমাদের বাংলাদেশে যে পেপারস গুলো অ্যাভেলেবল, একটু মনে রাখবেন এই জিনিসগুলো, হ্যাঁ। তো বেশিরভাগ ড্রয়িং এ আমরা A3 পেপারস এ প্রিন্ট করে থাকি, A3 পেপার সাইজ। আর ওই যে অফিসে যে পেপার গুলো ব্যবহার করা হয় না একটু A4 সাইজের, সো A4 এর ডাবল হচ্ছে A3, সো A3 ডাবল হচ্ছে A2, A2 ডাবল হচ্ছে A1। তো যখন মনে করেন আমরা কোনো ড্রয়িং নর্মালি প্রিন্ট করি, A3 পেপারসে প্রিন্ট করা হয়। তো যে কোনো কাগজ দুই রকম মুডে থাকতে পারে, একটা হচ্ছে এই মুড, তো এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ মুড। আর একটা হতে পারে কাগজটা এরকম হতে পারে, দেখেন এই যে এরকম হতে পারে, তো এটাকে বলা হয় পোর্ট্রেট মুড। তো আমাদের দেখতে হয় যে ড্রয়িংটা আসলে কোন মুডে আছে। সিম্পলি ধরেন আমি যদি এই ড্রয়িং এর দিকে তাকাই, এই ড্রয়িংটা কিন্তু ল্যান্ডস্কেপ মোডে আছে। কারণটা কি, এই ড্রয়িং মনে করেন আমার লেন্থে বড়, এই যে লেন্থে আমার বড় আর আমার চওড়াতে কিন্তু ছোট, সেটা আমার ল্যান্ডস্কেপ মোডে আছে। তো যখন আমি আমার ড্রয়িংটা প্রিন্ট করব, তখন কিন্তু কাগজটাকে আমাকে ল্যান্ডস্কেপ মোডে প্রিন্ট করার মতো করে ঠিক করে ফেলতে হবে। তো পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপ সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে আমাদেরকে। তো এই যে আমার টাইটেল বক্স গুলো থাকে বা আমরা যে টাইটেল গুলো ইউজ করে থাকি, সেগুলো টিপিক্যালি দেখতে কেমন হয় আমি একটু দেখে নিই। তো ধরেন এইটা হচ্ছে আমার একটা ড্রয়িং, এই ড্রয়িংটা প্রিন্ট করার জন্য আমরা এই জায়গাতে আসছিলাম, এই যে এখানে আসছি। সো এইটা কিন্তু আমার সিম্পলি ড্রয়িং, হ্যাঁ। এই আমি ড্রয়িংটা যদি ডিলিট করে দিই, এই পুরো জায়গাতে আমার টাইটেল বক্স দেখেন। সো এই জায়গার মধ্যে আমরা কি কি রাখছি, এইটা আমাদের ক্লায়েন্ট কে ছিল, ক্লায়েন্টের নাম আমরা রাখছি, প্রজেক্টের নাম কি আছে বলে দিছি, যে কনসালটেন্ট অফিস আছে তাদের নাম আপনি এখানে লিখবেন। তারপরে আপনার ড্রয়িংটা কি ড্রয়িং করছেন, এটা কি সাবস্টেশনের ড্রয়িং নাকি আপনার লাইট ফ্যানের ড্রয়িং, কিসের ড্রয়িং আপনি এটা লিখতে পারেন। তো কোনো প্রজেক্ট হলে নর্মালি সরকারি প্রজেক্ট যদি হয়, সেক্ষেত্রে দুইটা মেন পার্সন থাকে, একটা ক্লায়েন্টের দিক থেকে, একটা হচ্ছে কনসালটেন্টের দিক থেকে। তো ক্লায়েন্টের দিক থেকে যে মেন পার্সন, ওনাকে বলা হয় পিডি, প্রজেক্ট ডিরেক্টর। আর যে মনে করেন আমাদের মতো কনসালটেন্সি অফিসের প্রধান থাকে, তাকে বলা হয় টিম লিডার। তো এরকম করে এই টিম লিডার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা প্লাম্বিং ইঞ্জিনিয়ার, যে যে ইঞ্জিনিয়ার গুলো থাকে তাদের একটা লিস্ট করতে হয়। তারপরে ড্রয়িংটা আপনি কবে তৈরি করছেন বা কে চেক করেছে, তারপরে এইটা আপনার কত নাম্বার পেজে ড্রয়িং আছে বা কে কে এটা অ্যাপ্রুভ করছে। তো এইরকম অনেক ডিটেলস এর সমন্বয়ে একটা টাইটেল বক্স তৈরি করা হয়। তো এই টাইটেল বক্স আপনি কোন সাইজের পেপারের উপযোগী করে তৈরি করতেছেন, তার উপর ডিপেন্ড করে এটা লেন্থ এবং এটা উইডথ কতটুকু হবে, রাইট। সো এই জায়গাতে ওরা কিছু পেপারস এর মাপ বলে দিচ্ছে, দেখেন আমি মাপ বলে একটু করে দেখাই। তো এটা আপনার ওই ইয়ের মতোই, হচ্ছে ওয়ার্ড বা এক্সেল এর মতো, কন্ট্রোল পি দিলেই আপনি প্রিন্ট করার অপশনটা পাবেন। আমি যদি কন্ট্রোল পি দেখাই, তো এই জায়গাতে আপনি প্রিন্ট করার অপশনটা পাবেন। So, এই জায়গাতে দেখেন কিছু পেপারস এর মাপ আছে, যেমন এটা হচ্ছে A3 সাইজের পেপার যদি হয়, তাহলে আপনার একদিকে 297, একদিকে 420 মিলিমিটার। তো 420 মিলিমিটার আপনি ল্যান্ডস্কেপ মোডে রাখতে পারেন, আবার পোর্ট্রেট মোডে রাখতে পারেন। দেখেন 297 যেহেতু বলছে, তার মানে এটা আমার পোর্ট্রেট মোডে আছে। আর যদি মনে করি যে আমি 420টা আগে নিব, দেখবেন ল্যান্ডস্কেপ মোড হয়ে গেছে, দেখেন এই যে ল্যান্ডস্কেপ মোড কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এইটা আমাদেরকে ঠিক করতে হয় যে আমার এই কাগজটা এক্স্যাক্টলি কোন সাইজের হবে। আমি একটু করে দেখাচ্ছি, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আমি ধরেন এই জায়গাতে মনে করতেছি যে কোন একটা পেপার আমি প্রিন্ট করবো, এখানে আমাদের ফাঁকা হিসাবে আছে, যে লেআউট আমি এখানে গেলাম। তো এই জায়গাতে আমি চিন্তা করেছি যে আমার একটা ল্যান্ডস্কেপ মোডে আমি ড্রয়িংটা প্রিন্ট করব। তো ল্যান্ডস্কেপ মোডে আমি চিন্তা করেছি আমার A3 সাইজের পেপার হবে, মনে রাখেন A3 সাইজের পেপার হবে, হ্যাঁ। সো আমি এরকম একটা জায়গাতে আমার এই পেপারের আগে সাইজ আমি আঁকাইনি। সো ধরেন আমার A3 সাইজ যদি হয়, তো A3 সাইজ নর্মালি আপনার একদিকে হয় 420, একদিকে 297, এগুলো কিন্তু মিলিমিটারে। তো আপনি মিলিমিটারকে যদি ফিট ইঞ্চিতে কনভার্ট করেন, তখন একটা আইডিয়া পাবেন যে একটা কাগজ নর্মালি আমার লেন্থে কত হয় বা উইডথে কত হয়। দেখেন 420 মিলিমিটার, ওকে। তো আমরা কি জানি, যে আমরা জানি 25 মিলিমিটারে 1 ইঞ্চি হয়, রাইট। সো আমি যদি এটাকে 25 দিয়ে ভাগ করি, তো আমি পাচ্ছি কত, 17 ইঞ্চির মতো একটা সাইজ। তার মানে আমার কাগজটা 17 ইঞ্চি একদিকে হবে। আর 297কে যদি 25 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি পাচ্ছেন একদিকে প্রায় 12 ইঞ্চির মতো হবে। তার মানে কাগজটা একদিকে 17 ইঞ্চি লম্বা, আর একদিকে চওড়াতে 12 ইঞ্চির মতো লম্বা। তো আমার স্কেলটা ডিপেন্ড করে যে আপনি ড্রয়িংটা কোন স্কেলে করছেন। তো এই স্কেল গুলো আমরা ঠিক করে নিই, এটা মনে করেন আর্কিটেকচার ডিপার্টমেন্ট এটা ঠিক করে দেয়। যেমন ধরেন এই যে ড্রয়িংটা ওনারা করছে, এই ড্রয়িংটা যদি আমি ধরেন একটা রুম কত ফিট লম্বা কত ফিট চল যদি মাপি, আমি এরকম একটা ডেটা পাবো। ধরেন আমার এই যে রুমটা, বেডরুমটা আছে, আমি মাপার জন্য যদি এখান থেকে এই পর্যন্ত দেখি, তো এই জায়গা দেখেন কত উঠছে, 3750। এই 3750 মিলিমিটার মানে 3750 মিলিমিটার আমার এক কোণা থেকে আর এক কোণার ডিস্টেন্স।
তো এইটা ড্রয়িংটাকে মিলিমিটারে করবে, ফিট ইঞ্চিতে করবে, নাকি মিটারে করবে, এটা এন্টায়ারলি ডিপেন্ড করে যে আর্কিটেক্ট থাকে উনি এটাকে কোন স্কেলে করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। তো যদি আপনার ড্রয়িংটা নিখুঁত করতে চান বা মনে করেন খুব বড় স্কেলের ড্রয়িং হয়, সেই ক্ষেত্রে নর্মালি মিলিমিটার স্কেল হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম। কারণ কি, ফিট ইঞ্চিতে করলে অনেক সময় দেখা যায় যে আপনার 1 ইঞ্চি গড়মিল হয়, সো এই এন্টায়ার প্রজেক্টে এটা কিন্তু বড় একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে। আর মিলিমিটার স্কেল যদি খুবই ছোট, তো সেই ক্ষেত্রে 1 মিলিমিটারে খুব বেশি এলোমেলো হবে না। তো এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে বড় যে প্ল্যান গুলো হয় অলওয়েজ আপনার মিলিমিটারে করতে হয়। সো আমি এখানে যদি এটাকে ইঞ্চিতে কনভার্ট করতাম তাহলে আমার কত আসতো, আপনি সিম্পলি এটাকে 25 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। দেখেন এই যে, যেহেতু আমরা জানি 25 মিলিমিটার 1 ইঞ্চি হয়, এই আমার 37, 50 ভাগ হচ্ছে 25, তাহলে আমি দেখতে পাচ্ছি এইটা আমার 150 ইঞ্চি। তো আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফিট, এটাকে 12 দিয়ে ভাগ করেন। তারপরে আমি বুঝতে পারতেছেন যে নর্মালি আমার এই যে রুমটা আছে, এই রুমটা এক কোণা থেকে আরেক কোণা প্রায় 12.5 ফিট চওড়া আছে বা 12.5 ফিট আমার লম্বাতে আছে। ঠিক আছে, তো সেম জিনিসটা আমরা এই জায়গাও করেছি। তো আমি এখন এই জায়গাতে একটা কাগজ আগে নিই, দেখি এইটা আমার মাপটা নিতে পারি কিনা। সো এটা মাপার জন্য আপনি সিম্পলি লাইন কমান্ডটা ইউজ করবেন। হ্যাঁ, সো লাইন কমান্ড কেমন ইউজ করতে আমি একটু এখানে দেখাই নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। সো লাইন কমান্ড ইউজ করার জন্য আপনি এখানে দেখেন লাইন একটা লেখাই আছে, LIN লেখাই আছে। আপনি সিম্পলি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে আপনি এমনিও ক্লিক করতে পারেন। দেখেন আমি লাইন কমান্ড করে ফেললাম, সবার চলে গেল। এখন দেখেন এইটা আমার সোজা কেমনে হইতাছে। আমি এখানে যদি এমনি করে টানি আমার সোজা হইতাছে, বাট আপনার ক্ষেত্রে সোজা নাও হইতে পারে। যদি সোজা না হয় সেক্ষেত্রে আপনাকে অর্থ মোডটা অন করতে হবে। তো অর্থ মোড অন করার জন্য আপনি যেটা করতে পারেন, এখানে দেখেন একটা কোণ চিহ্ন আছে, দেখেন এই যে একটা কোণ চিহ্ন, আপনি এখানে ক্লিক করবেন। তো দেখেন এখন আমার এটা এইরকম এলোমেলো থাকতেছে, নট এ স্ট্রেট। সো আমি এইটা যদি অন করে দিই, আমার এটা 90 ডিগ্রি বরাবর থাকবে অলওয়েজ। তো আপনি চাইলে কিবোর্ড থেকেও করতে পারেন, কিবোর্ডে F8 এ ক্লিক করতে হয়, F8। সো F8 এ ক্লিক করলে আপনার একবার হচ্ছে এলোমেলো হবে, আর একবার আপনি F8 এ ক্লিক করবেন সোজা হয়ে যাবে। রাইট, সো এইটা হচ্ছে আমার লাইন কমান্ড। সো আমি লাইন কমান্ডটা ব্যবহার করে এখন আমার এই বক্সটাকে আঁকানোর চেষ্টা করি। সো আমরা এখানে যাই, এই যে সো আমার ধরেন আমি এই জায়গার মধ্যে আসবো। হ্যাঁ, সো আলটিমেটলি আমার লাগবে 420 মিলিমিটার। আমি দেখেন এখানে লাইন একটা কমান্ড নিলাম, এখান থেকে এইটা ধরে কিবোর্ড থেকে আপনি 420-এ ক্লিক করেন, এই দেখেন 420। তো আমার এটা এই পর্যন্ত আসলো। তো আমার কাগজের মাপটা 420 হয়ে গেল, আর নিচের দিকে কত, 297, 297, এইটা করলাম। তো দেখেন আমার কাগজের আমি দুই দিকে মাপ পাই গেছি। দুই দিকে মাপ পাইলে কিন্তু আমার কাগজ অলমোস্ট হয়ে গেছে। তো আপনি চাইলে কি করতে পারেন, এটাকে সিম্পলি এই পাশে কনভার্ট করতে পারেন, বাট আমি এটা করবো না। আমি করবো কি, একটা রেক্টেঙ্গুলার টানবো। রেক্টেঙ্গুলার টাই না, এই পুরোটাকে আমি ফিল করে দেবো। কিভাবে, দেখেন আপনি চাইলে কিবোর্ড থেকে REC ক্লিক করতে পারেন, রেক্টেঙ্গুলার চলে আসবে। অথবা দেখেন এইখানে রেক্টেঙ্গুলার মোড আছে, দেখছেন এই যে রেক্টেঙ্গুলার মোড, আপনি সিম্পলি এখানে ক্লিক করেন। ক্লিক করে এই যে কোণাটা আছে, এই কোণা থেকে এই পর্যন্ত একটা লাইন টেনে দেন, এই যে দেখেন। তারপর রেক্টেঙ্গুলার দেখানো হয়ে গেল। তারপরে এখন এটাকে ধরে সরাই নেবেন। তো সরানোর জন্য আমরা কি 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 কমান্ড ইউজ করতে পারি, মুভ কমান্ড ইউজ করতে পারি, রাইট। সো এখানে আমি M এ ক্লিক করলাম, এম মানে মুভ। আমি তারপরে এটাকে ধরলাম, ধরার পর টেনে একটু সরাই দিলাম, এই যে দেখেন। সো আমার একটা কাগজ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য কি করতে পারেন, এমনি করে ধরতে পারেন, ডিলেট বাটনে চাপ দেন, চলে গেল। এখন আপনার মনে হয়েছে ও শিট, আমি তো এটা ভুল করে ডিলিট করে ফেলছি। আপনি কন্ট্রোল Z এ ক্লিক করেন, ওই একই সিস্টেম আনডু হয়ে যাবে। আবার আপনি চাইলে এটাকে অন্যভাবে ইউজ করতে পারেন। টিপিক্যালি মানে হচ্ছে ইরেজ, এন্টারে চাপ দেন, কি কি ইরেজ করবেন সিলেক্ট করেন, তারপরে আবার আপনি মাউসে ক্লিক করেন, পুরোটা আপনার সরে যাবে। সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কমান্ড, সো ইরেজ কমান্ড। আর রেক্টেঙ্গুলারটা আমি দেখাই দিলাম যে কিভাবে আমি এটা রেক্টেঙ্গুলার মোড ইউজ করতে পারি। তো রেক্টেঙ্গুলার করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন, অথবা কিবোর্ড থেকে REC ক্লিক করলে রেক্টেঙ্গুলার মোডটা অন হয়ে যাবে। সো আমরা দেখলাম যে লাইন কমান্ড কিভাবে আমাদের প্র্যাকটিক্যালি হেল্প করে, রেক্টেঙ্গুলার কিভাবে হেল্প করে, বা আমার ইরেজ কমান্ডটা আমি কিভাবে ইউজ করতে পারি বা মুভ করতে পারি। তো অনেক সময় দেখবেন আপনাকে কপি করা লাগতে পারে। কপি কিভাবে করতে পারেন, আপনি সিম্পলি এটাকে আপনি ধরে এখানে মনে করেন আর একটা পেপার বানাবেন। তো আপনি কিবোর্ড থেকে CP তে ক্লিক করেন, তারপরে এখানে ক্লিক করে দেন, এই দেখেন আপনার কপি হইতেছে, ইচ্ছা মতো কপি হইতেছে। এখন কপি গুলো অলওয়েজ আমার দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর হইতেছে। আমি চাইলে এলোমেলো কপি করতে পারি। তো এই একই F8 ক্লিক করতে হবে। F8 ক্লিক করলাম, দেখেন আমি এখানে কপি করতেছি, এখানে কপি করতেছি, এখানে কপি করতেছি। সো আমার জন্য কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ওকে, এখন আমি চাচ্ছি এই যে কাগজটা করছি, এটা অটোক্যাডকে বলি যে এইটা বেসিক্যালি তোমার কাগজ। কারণ ও কিন্তু স্টিল বুঝে নাই যে এইটা আমার কাগজের সাইজ, ও কিন্তু ধরে রাখছে এইটা ওর কাগজ। তো এখন আমি তো আমার কাগজের সাইজ নিজে ডিফাইন করছি, অটোক্যাডকে আমাকে বুঝাইতে হবে এইটা হচ্ছে আমার কাগজ,
কারণ এইটা বোঝানোর উপর ডিপেন্ড করতেছে ও আপনার ড্রয়িংটা অটোমেটিক্যালি প্রিন্ট করা বা পিডিএফ করতে পারবে কিনা। কারণ আমরা যখন ড্রয়িং করি এটা অটোমেটিক্যালি প্রিন্ট বা পিডিএফ করার একটা অপশন রাখতে হয়, ঠিক আছে? তো আমরা এখন এটা করার চেষ্টা করি। তো এইটা করার জন্য আমাদের এই যে লেআউটটা আছে এই জায়গায় যাইতে হবে। তো এই জায়গায় গিয়ে আমরা যেটা করব, রাইট বাটনে ক্লিক করবো। দেখেন আমি যেটা যেভাবে করি, আমি সিম্পলি এখানে এটা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আপনি পাবেন পেজ সেট আপ, এখানে যান। এরপরে দেখেন মডিফাই নামে একটা টুলস আপনার আছে, এই মডিফাইতে ক্লিক করেন, এখানে ওকে দেন। ওকে দেওয়ার পরে আপনি এইটা অলওয়েজ আপনি রঙিন করে নেবেন, হ্যাঁ? সো কালার প্রিন্ট করার জন্য তো এখানে ক্লিক করে আপনি 100% সিটিভিতে ক্লিক করে নেবেন, ঠিক এখানে ওকে দিবেন। এই জায়গাতে আপনি পেপারস এর সাইজ আপনি পাবেন না, কারণ আপনি পাবেন যে এটাকে কিভাবে আপনি দেখতে চাচ্ছেন। তো যেহেতু মনে করেন আমার এখানে প্রিন্টার নাই, আমি সিম্পলি এটাকে ডিডাব্লিউ টু পিডিএফ করে রাখি। ডিডাব্লিউজি মানে হচ্ছে অটোক্যাড এর ড্রয়িং এক্সটেনশন। আমি এখানে ক্লিক করলাম, করার পরে ওরা এখন বলবে যে এই জায়গা থেকে পেপার সাইজটা তুমি চয়েস করো। তো আমাদের নর্মালি কত ছিল, এই A3 পেপার ছিল না, সো আমি A3 পেপারটা সাইজ সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন আইএসও ফুল ব্লেন্ড A3, আমি এটা ক্লিক করলাম। করার পরে এই জায়গাতে আপনি উইন্ডো তো সিলেক্ট করবেন অলওয়েজ। ডিসপ্লে এক্সটেন্ড লেআউট ভিউ, আমার উইন্ডো সিলেক্ট করতে হবে, উইন্ডোতে ক্লিক করি। এখন দেখেন আমার উইন্ডো আসছে, আমি এখানে একটা ধরলাম। ধরার পরে আমাকে বলতেছে কতটুকু জায়গা মিলে পেপারস তুমি বানাবা। আমি এই কোণা থেকে এই কোণা পর্যন্ত টানবো, দেখেন এই পুরোটা ধরলাম, টেনে এই পর্যন্ত আসলাম। ক্লিয়ার করার পরে অলওয়েজ আপনি এই দুটো টিক চিহ্ন অন করবেন, এই যে এইটা এইটা অফ থাকবে, আপনি অন করে নেবেন প্রথমবারের মতো এইটা। সো করার পরে আপনি এটাকে ওকে করে দেন, সিম্পলি ওকে করে দেন। এখন দেখেন ক্লোজ করে দেন, এই যে দেখেন আপনার কাগজটা এখানে চলে আসছে। ইন্টারেস্টিং, মানে ও অটোক্যাড বুঝছে যে আলটিমেটলি এইটা হচ্ছে আমার উইন্ডো, এর মধ্যে আমি আমার ড্রয়িংটা পিডিএফ করাবো বা আমার ড্রয়িংটাকে প্রিন্ট করাবো। এখন আপনি এইটা আপনার তৈরি হয়ে গেছে, এই যে so আপনার কাগজটা এখন তৈরি হয়ে গেছে। এখন আপনি করবেন কি, এই যে বক্সটা নিয়ে আসবেন। মানে আপনার তো আগে থেকে বক্স তৈরি করা থাকবে, আপনার তো অফিসে টেমপ্লেট থাকবে। ধরেন এইটা হচ্ছে আমার সেই বক্স, এই যে আমি এখন বক্সটা নিয়ে আসতে পারি এখান থেকে। দেখি আমার বক্সটা এখান থেকে আমি নিয়ে আসছি, হ্যাঁ? এই যে আমার বক্সটা মনে করেন এখানে আমার আসে। আমি সিম্পলি এটাকে কপি করি, কপি করে আমি এই জায়গার মধ্যে নিয়ে আসি রেখে দিই। এই দেখেন, এই যে নিয়ে এসে রেখে দিই, সিম্পলি আমার বক্সটা এই জায়গার মধ্যে এঁটে গেল। তো অনেক সময় হয় কি, যে ধরেন আমাদের বক্সটা আমি আগে থেকে মেপে ঠিক করে রাখি। আমি সিম্পলি মনে করি আমার এই যে বক্সটা আছে, আমি এটা না আনার আগে মাপটা একটু দেখাই আসি। এই যে আমি ধরেন আগে থেকে মাপটা আমি করে রাখছিলাম, যে মাপটা একটু দেখাই। এই যে তো আমার আগে থেকে হয়তো 420 বা 421-এর মতো হয়তো আমার ফিগার ছিল, এরকম করে যদি ধরি হয়তো 420-এর ফিগার আছে। তার মানে আপনি এই বক্সটা এই জায়গায় আনলেই কাপে কাপ মিলে যাবে, দেখেন এই যে মিলে যাবে। তো অনেক সময় আপনার দেখা যায় যে দেখা গেল যে আপনি বক্সটা আগে তৈরি করে রাখছেন, আপনি চাচ্ছেন এই বক্সটাকে অনুসরণ করে এই জায়গার মধ্যে এই পেজটা আপনি ঠিক করে নেবেন। তো সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন কিন্তু দেখেন। তো সেটা করার জন্য কি করবেন, আমি ধরেন বক্সটা একদম এলোমেলো ভাবে অন্য জায়গা থেকে আইনে এইরকম একটা জায়গার মধ্যে বসায় রাখছি, এই যে দেখেন বসায় রাখছি এমনি করে। তো আমি চাচ্ছি এই বক্সের চারপাশ দিয়ে আমার এই কাগজটা যেন প্রিন্ট হয়, বা আমার এই বক্সটাই যে একটা কাগজ এটা যেন অটোক্যাড বুঝে। তো এটা করার জন্য সেম আগের প্রসেসই আমাকে ফলো করতে হবে। আমি এখানে ক্লিক করব, এখান থেকে আমি চলে যাব হচ্ছে পেজ সেটআপে। এখানে আমি যাই, মডিফাইতে যাই। এখান থেকে আমার দেখেন 100% সিটিবি চয়েস করি। ডিডাব্লিউ তো পিডিএফ তো আছেই, আইএসও ফুল ব্লেন্ডও আছে। আমি উইন্ডোতে ক্লিক করি, সিম্পলি আমি এখান থেকে এই পর্যন্ত টেনে দিয়ে দেখেন, এই যে টেনে দিলাম। তারপরে আমি এই দুটো অন করা আছে, আমার 100% সিটিবি করা আছে, ওকে করলাম। এই যে দেখেন আমার বক্সটা এই জায়গার মধ্যে সুন্দর করে এঁটে গেছে এটা। আর এই টাইটেল বক্সে আপনি কতটুকু জায়গা ড্রয়িং এর জন্য রাখবেন এবং কতটুকু জায়গা আপনার অফিসের ইনফরমেশন ফিল আপের জন্য রাখবেন, সেটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন ধরেন আমি তো মনে করলাম আমার এই এন্টায়ার ড্রয়িং এর এতটুকু জায়গা মিলে আমি পুরো অফিসের ইনফরমেশন গুলো দিব, তাহলে দেখেন আমার ড্রয়িংটা কিন্তু খুব মানে স্পেস পাবে না, এতটুকু জায়গার মধ্যে কিন্তু আমার ড্রয়িংটা হাঁটাইতে হবে, যেটা কিন্তু আমাদের জন্য খুব বেশি এক্সপেক্টেড না। তাহলে আমরা নর্মালি কতটুকু জায়গা ড্রয়িং এর জন্য রাখি এবং কতটুকু জায়গা এই ইনফরমেশন গুলা দেওয়ার জন্য রাখি। আমি যদি একটু দেখি এখান থেকে, আমি যদি এখান থেকে এই পর্যন্ত মাপি, আমার কত আছে দেখেন 31 মিলিমিটার। তো 297 থেকে 31 বাদ দিলে কত হয়, 297 -31। সো এইটা বাদ দিলে 266 থাকে। তো আলটিমেটলি আমাদের মনে রাখতে হয় যে মোটামুটি 250-এর মতো যেন একটা ক্লিয়ার আমরা স্পেস রাখতে পারি। তার মানে আপনি ইনফরমেশন গুলো লেখার জন্য সর্বোচ্চ 47
মিলিমিটার পর্যন্ত যাইতে পারবেন, এই 47। তার মানে সর্বোচ্চ আপনার এই লেভেল পর্যন্ত ড্রয়িং গুলার ইনফরমেশন গুলো থাকতে পারবে, সিম্পলি এই পর্যন্ত। যদি আপনার নিজ দিক থেকে ইনফরমেশন গুলো আপনি রাখতে চান এই কোণা থেকে। সো 250 হচ্ছে ক্লিয়ার আমার ড্রয়িং এর জন্য। আর যদি আমি মনে করি যে আমি এই দিক থেকে করবো, সেই দিক থেকে আমরা দেখি কতটুকু আছে। তো এখান থেকে আমরা পাচ্ছি 57। তো এই যে দেখেন 420 মাইনাস 57, তার মানে কত পাচ্ছি 363। তো 363 না, অনেক ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 350 পর্যন্ত আনতে পারবো। তো 350 মাইনাস 420, তার মানে আপনি 70 পর্যন্ত আসতে পারবেন। হ্যাঁ, তো 70 যদি আমি একটু ধরি এখানে, এই আমার 70, তাহলে দেখেন আমার এই পর্যন্ত ম্যাক্সিমাম আসতে পারবো। সো আমার এদিকে এই পর্যন্ত, আর এইদিকে হচ্ছে সামা আমার 250। 250 বলতেছে, এটা আমার কত, হয়তো 47। এই 47 মানে আপনার সর্বোচ্চ এর মধ্যে আপনাকে টাইটেল বক্সটা তৈরি করে নিতে হবে, যে এই সাইজটা, এই যে এই এটা, এটাকে টেনে উপরের দিকে নিয়ে যান, এই যে। ওকে, সো এই যে আমি কালারটা করে দিলাম ব্লু কালারটা, সো এর মধ্যে নরমালি আমাদের ড্রয়িংটা পিন করার জন্য রাখা হয়। আর এই যে বাকি স্পেস গুলো আছে, এর মধ্যে আপনার অফিসের নাম, আপনার নাম টাম হাবি যাবি, এই জিনিসগুলো রাখা হয়। তো প্রত্যেকটা আর্কিটেক্ট বা প্রত্যেকটা অফিসে তার মতো করে টেমপ্লেট বানায়। কেউ হয়তো এই লাইনটা ব্যবহার করে, কেউ হয়তো তার থেকে একটু কম নেয়, যাতে আপনার ড্রয়িংটা করার জন্য বেশি জায়গা পান। তো অনেক সময় এমনও হবে দেখবেন আপনার ড্রয়িং এ শুধুমাত্র এই অংশ জুড়ে ইনফরমেশন গুলো আছে, জাস্ট একটুকু অংশ জুড়ে, এইদিকে সে কিছু দেয় নাই। আবার অনেকে অফিস করে কি শুধুমাত্র একটুকু অংশ জুড়ে ইনফরমেশন গুলো দেয়, সে এদিকে কিচ্ছু করে নাই। সো আপনি দেখে নেবেন যে আলটিমেটলি আপনার জন্য কোন দিক থেকে সুবিধা হয়। তো ইন্টারন্যাশনাল যে কোম্পানি গুলোর সাথে আমরা কাজ করেছি, ওরা যেটা করে থাকে যে এই নিচের পার্ট যেটা আছে, এই যে দেখেন নিচের যে পার্টটা আমার আছে, তো এই নিচের পার্টে ওরা অফিসের ইনফরমেশন গুলো রাখে, যে কে কাজ করতেছে, কোন অফিস কাজ করতেছে, বা কোন ক্লায়েন্টের কাজগুলো করতেছে, এটা ওরা রাখে। আর এই যে জায়গাটা আছে আমার, যেটা মানে এটা কি মুড বলে, মানে ভার্টিক্যাল মুড। সো ভার্টিক্যাল মুডে আপনার ড্রয়িং রিলেটেড ইনফরমেশন গুলো দেয়, যে আমি এই ড্রয়িংটা কোন কোড ফলো করেছি, কোড কোন কোন কোডের কোন আর্টিকেলটা ফলো করে এটা করেছি, বা আমার লাইটটা আমি কত ওয়াটে ইউজ করেছি, সাবস্টেশনের কেবলটা আমার ঠিক কত আরএম এর আছে। সো এই নোটস গুলা তারা এই জায়গার মধ্যে রাখে। সো এটা এন্টায়ারলি কোম্পানি বা কনসালটেন্টের উপর ডিপেন্ড করে, যে সে এই স্পেস গুলাকে কিভাবে পরিপূর্ণভাবে করতে চায়। তো আমি একটা স্যাম্পল একটা দিয়ে দিচ্ছি, এটা আমরা অফিসে ব্যবহার করে থাকি সরকারি প্রজেক্টের জন্য, আপনি চাইলে এটা ফলো করে নিতে পারেন। ওকে, এখন দেখেন আমার ড্রয়িংটা আমি করেছি এই মডেলের মধ্যে, আমার টাইটেল বক্সে এই জায়গার মধ্যে আছে, তাহলে আমি মডেলটাকে এই জায়গাতে আনবো কিভাবে? তো এইটা করার জন্য আমাদের একটা কমান্ড ইউজ করতে হবে। সেই কমান্ডটা ইউজ করে আমি আমার মডেলটাকে এই জায়গার মধ্যে নিয়ে আসবো। তো এই কমান্ডটার নাম হচ্ছে মডেল স্পেস ভিউ। হ্যাঁ, মনে রাখেন, মডেল স্পেস ভিউ। তো এইটা করার জন্য আমরা এম ভিউ কমান্ডটা ইউজ করে থাকি। সো এম ভিউ মানে হচ্ছে মডেল স্পেস ভিউ। ক্লিক করেন। সো ক্লিক করার পর ও বলবে যে মডেল স্পেসটা কতটুকু জায়গায় মিলে তুমি দেখতে চাও। আমি চাচ্ছি কি এই কোণা থেকে এই কোণা পর্যন্ত মডেল স্পেসটাকে আমি দেখবো। সো আমি সিম্পলি ধরেন এই যে এইখান থেকে ধরে এটাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসতে আমি, দেখেন। সো আমি মডেল স্পেস এখানে দেখতে পাচ্ছি, এই দেখেন মডেলে আমার যে ড্রয়িং গুলো আছে আমি দেখতে পাচ্ছি। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমার মাউসটাকে যদি মনে করেন ইন আউট এই পজিশন গুলোতে আনি, সো আমি পুরোটা দেখতে পাচ্ছি, দেখছেন? এখন দেখেন এখানে গ্রিড দেখতে পাচ্ছেন, এই যে গ্রিড। সো আপনি গ্রিড দেখতে ভালো লাগে না আপনার মনে করেন, সো আপনি গ্রিডটা অফ করতে চাচ্ছেন। তো অফ করার জন্য আপনি কি করতে পারেন, F7 এ ক্লিক করবেন। দেখেন F7 এ ক্লিক করলাম, আমার গ্রিড অফ হয়ে গেছে। আমার F7 আমি অন করে দিলাম, আমার গ্রিড অন হয়ে গেছে। এইটা আপনি এখান থেকে করতে পারেন, দেখেন এই যে অফ অন, অফ অন, রাইট? সো এইটা আমি যে কোনো ড্রয়িং এখানে নিয়ে আসতে পারি। দেখেন আমি সিম্পলি এটাকে একটু মুভ করি, জুম করে আমি এই জায়গার মধ্যে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম। সো করার পরে আমি এটাকে এই জায়গার মধ্যে ধরে নিয়ে আসতে পারতেছি, যে এটা সুন্দর না, দেখছেন? এই যে, সো এইটা যে কালারটা আপনার শো করতেছে, এইটা হচ্ছে এক্সাক্ট কালার, যে এই কালার গুলো সাদা কাগজে প্রিন্ট করলে কেমন আপনি দেখতে পারবেন। দেখেন এখন আমি আপনাদের একটু আগে বলছিলাম না ইয়েলো কালার, আপনি একটু ইয়েলো কালারটা দেখে আসেন। এই দেখেন এইটা আপনার জন্য কিন্তু সুন্দর কোনো কালার না, দেখছেন? খুব ভালো কিন্তু প্রিন্ট করলে আসবে না। সো এইটা আমাদেরকে মডেল স্পেসের ড্রয়িংটা এমনি করে আমরা পেপার স্পেসে আনি। তো এই জন্য অটোক্যাডে দুইটা লেআউট থাকে, একটাকে বলা হয় মডেল স্পেস, একটাকে বলা হয় পেপার স্পেস। ওকে, সো আমি মডেল স্পেসে আবার ব্যাক করি। সো আমি আশা করি এতটুকু আমরা ক্লিয়ার করতে পারছি, যে কিভাবে আমরা আমাদের ড্রয়িংটাকে পিডিএফ বা প্রিন্টের জন্য প্রিপেয়ার করতে পারি, বা কিভাবে লাইন কমান্ড
এই বেসিক কমান্ড গুলো আমরা ইউজ করতে পারি। ওকে, এখন আমরা দেখবো যে কোন একটা ড্রয়িং কে বেসিক্যালি কিভাবে সেভ করতে হয়। এখন সেভ করাটা হয়তো আমরা সবাই জানি, বাট ইলেকট্রিক্যাল ড্রয়িং বা যে কোনো ড্রয়িং সেভ করার জন্য একটা অফিস পলিসি থাকে। অফিস পলিসি জিনিসটা কেমন, ধরেন আপনার হয়তো কোন অফিস বলে দিচ্ছে যে যখন তুমি ইলেকট্রিক্যাল ড্রয়িং করবা, ইলেকট্রিক্যাল ড্রয়িংটা সেভ করার সময় অলওয়েজ ইলেকট্রিক্যাল ওয়ার্ডটা ইউজ করবা। কোন অফিস হয়তো বলতে পারে যে ওয়ার্ডটা ইউজ করবা, কেউ হয়তো বলতে পারে যে এই ইলেকট্রিক্যাল ড্রয়িং সেভ করার সময় তুমি ডেট দিয়ে সেভ এস সেভের তারিখগুলো ঠিক করে নিবা। তো এর কারণটা হচ্ছে যখন আপনি ধরেন প্রফেশনাল কোনো কাজ করবেন, একটা কাজ আসলে কোনো ইঞ্জিনিয়ারই একবারে শেষ করতে পারেন না। সে মনে করেন কাজ করলো, ক্লায়েন্টকে দিল, তার মনে হয়েছে এখানে চেঞ্জ করতে হবে, বা মনে করেন যে আর্কিটেক্ট আছে, তার মনে হয়েছে যে তার প্ল্যানে চেঞ্জ করবে, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পরে মনে হয়েছে ও আমি তো একটা ভুল করে ফেলছি, তো আমার ড্রয়িংটা আরো মডিফাই করবো। সো নর্মালি দেখা যায় যে 5-7 বার এমনি আমাদেরকে ড্রয়িং করতে হয়। তো এই জন্য অনেক সময় ভুলে যায় যে কোনটা লেটেস্ট, কোনটার সাথে কোনটা রেলিভেন্ট আছে। তো এই জন্য আপনি আপনার মতো করে একটা ফর্ম রেডি করে ফেলবেন যে কিভাবে আপনি কাজগুলা করলে মনে রাখতে পারবেন বা কোন ফরম্যাটটা আপনি ফলো করতে চান। তো টিপিক্যালি ইলেকট্রিক্যাল ড্রয়িং সেভ করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড একটা সিস্টেম ফলো করা হয়। এটা হচ্ছে যে প্রজেক্টের একটা শর্টকাট লাগে। যেমন ধরেন একটা 10 তলা বিল্ডিং, তো আপনি হয়তো মনে করেন এটা হয়তো এবিসি নামে একটা বাংলাদেশে একটা বড় ফার্ম আছে, কনস্ট্রাকশন ফার্ম, এটা মনে করেন ওদের কাজ। তারপরে লিখতে পারেন যে এটা আমার এবিসির কাজ। তো এবিসি আমি প্রথমে লিখলাম এইটা 10 তলা বিল্ডিং, সেই 10 তলা বিল্ডিং এর কোন একটা জায়গাতে যদি মনে করেন রামপুরাতে বা বনশ্রীতে, তো আপনি রামপুরা বনশ্রীতে শর্টকাটে লিখে ফেলেন। তারপর হচ্ছে এটা কোন ডিসিপ্লিনের ড্রয়িং, এটা মনে করেন ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের ড্রয়িং। তো ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন গুলাকে আমরা প্রকাশ করি নর্মালি ইএল, অনেকে ই, অনেকে ইএল ইসি এ নামে প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে এইটা কত নাম্বার ড্রয়িং। তো কত নাম্বার ড্রয়িং ডিপেন্ড করে হচ্ছে যে অনেক সময় দেখা যাবে আপনি মনে করেন লাইট ফ্যানের ড্রয়িং করতেছেন, তো লাইট ফ্যানের জন্য একটা সিরিজ থাকে, আপনার মনে করেন সাবস্টেশনের জন্য একটা সিরিজ থাকে, আপনার মনে করেন যে টেলিফোনের জন্য একটা সিরিজ থাকে, এই সিরিজ ওয়াইজ সেভ করতে হয়। আমি ধরে নিচ্ছি যে আমার এখানে যে ড্রয়িংটা আছে আমি লাইট ফ্যানের জন্য সেভ করতে যাচ্ছি, যে আমার এখানে শুধু লাইট ফ্যান থাকবে। এখন দেখেন এটা আমরা কিভাবে সেভ করি। আমি সিম্পলি এখানে যাব, এখান থেকে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজ থেকে আমি ধরেন এই এই জায়গার মধ্যে প্রথমত হচ্ছে এটা যদি এবিসির কাজ হয় বা এক্স ওয়াই জেড কার যদি কাজ হয়, আমি কোম্পানির নাম লিখলাম, দেখেন এই যে এক্স ওয়াই জেড। এরপরে লিখবো যে এই প্রজেক্টের নাম কি। তো প্রজেক্টটা মনে করেন হয়তো আমার হয়তো কোনো একটা লোকেশন হইতেছে, মনে করেন বনানীতে হইতেছে। হ্যাঁ, সব বনানীতে আমার মনে করেন প্রজেক্ট হইতেছে। এরপরে হচ্ছে এটা কোন ডিসিপ্লিন, ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন, দেখেন ইএল, ইএল ইলেকট্রিক্যালের জন্য। তারপরে মনে করেন এটা আমার লাইট ফ্যানের সিরিজ। তো নর্মালি লাইট ফ্যানের সিরিজটাকে 100 সিরিজ বলে। মানে মনে করেন গ্রাউন্ড ফ্লোরের লাইট ফ্যান আপনি 101 এইভাবে লিখলেন, ফার্স্ট ফ্লোরটা 102 লিখছেন, থার্ড ফ্লোরটা 103 লিখছেন, এমনি করে 100 সিরিজ আপনি যাইতে পারবেন। পাওয়ারের যখন ড্রয়িং করবেন তখন মনে করেন 200 সিরিজ, যখন মনে করেন সাবস্টেশন করবেন তখন হয়তো 400 সিরিজ। তো মনে করেন আমার গ্রাউন্ড ফ্লোরের লাইট আমার এই ড্রয়িং এর মধ্যে থাকবে। তো আমি এই যে 100 লিখে দিলাম, এই যে দেখেন 100। তার মানে এইটা একটা ইউনিক নামকরণ। এখন ইউনিক নামকরণটা অনেক ক্ষেত্রে আমরা করি না, কারণ আমাদের আলসেমের জন্যই বলি বা সময় নাই বলে আমরা কি করি, সিম্পলি এটাকে এমনি করে লিখে ফেলে, দেখেন এই যে সিম্পলি E01 লিখে ফেললাম, যে এটা আমার 1 নাম্বার ড্রয়িং হিসেবে থাকলো। বাট অলওয়েজ মনে রাখবেন যে এইটা অনেকটা হ্যাবিটের মতো, যে আপনি যখন ছোট প্রজেক্ট করবেন ইটস ওকে E01 দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। বাট যখন কোনো বড় ফার্মের সাথে কাজ করবেন বা এজ এ টপ প্রফেশনাল হিসেবে কাজ করবেন, তখন কিন্তু এই নামকরণ গুলাও অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস প্লে করে। কারণ আপনার ড্রয়িং এর সাথে অন্য ডিসিপ্লিনের ড্রয়িং এর কিন্তু মিল থাকতে হয়। তো এই জন্য ওরা যে ফরম্যাটটা ফলো করে আপনার উচিত সেটা ফলো করে নেওয়া। তো আমি হলে সেভ করতাম ব্যাপারটা এরকম করে, দেখেন যে এইটা হচ্ছে আমার কোম্পানির নাম, যাদের হয়ে আমি কাজ করতেছি বা তাদের প্রজেক্টটা আমি করে দিচ্ছি তাদের নাম। এটা হচ্ছে ওই প্রজেক্টের শর্ট কোড, এটা হচ্ছে আমার ডিসিপ্লিনের নাম, আর এটা হচ্ছে আমার সিরিজের নাম। সো আপনি চাইলে এই মাঝখানে একটা করে হাইফেন রাখতে পারেন, এটা ডিপেন্ডস অন ইউ, যে অনেকটা হাইফেন রাখতে পারে এইভাবে করে, হাইফেন রাখলে স্পেস দিতে পারেন এইটা, এইটা দেখেন। সো এরপর আমি সেভ করে দিলাম, চলে চলে গেল। তো দেখেন এইটা আমার কিন্তু একটা ইউনিক নামকরণ। এখন সবসময় যে এই ড্রয়িংটা এক চান্সে পাস হয়ে যাবে তা কিন্তু না। যদি মনে করেন আপনার ড্রয়িং এর রিভিশন আছে বা আপনার যদি মনে হয় যে দেয়ার ইজ এ চান্স আমার এইটা এটাতে চেঞ্জ আসতে পারে, সেক্ষেত্রে তারিখ দিয়ে রাখতে পারেন। যে দেখেন সেবাইজের সময় আপনি তারিখটা উল্লেখ করে রাখেন যে এটা আপনার কত তারিখে ড্রয়িং করতেছে। লাইক মনে করেন আজকে আমার 5 তারিখ, এই যে 05/02/2024, বা আপনি যেভাবে তারিখ লিখতে কমফোর্ট ফিল করেন সেভাবে আপনি করে রাখতে পারেন। এখন এইটার অনেক বেনিফিটস আছে। বেনিফিট হচ্ছে যখন আপনি বড় কাজ করবেন দেখবেন যে এই কাজগুলা হয়তো 2 বছর পরে বা 3 বছর পরে রিভিউতে আসে, বা ক্লায়েন্ট তো মনে করতে পারে মডিফিকেশন দরকার, তখন কিন্তু আপনার কাছেই আসবে।
তো সেই সময় যদি আপনি আগের ড্রয়িং গুলো খুঁজে না পান বা কোন পলিসি ফলো করে ড্রয়িং গুলো করছেন এটা যদি মনে করতে না পারেন তাহলে কিন্তু আবার আপনাকে কষ্ট করে প্রথম থেকে শুরু করতে হবে। তো এই জন্য আমি যেটা করে থাকি বা আমাদের অফিসে একটা রুলসও আছে যে ড্রয়িং গুলো করার সময় আমরা নোটস রাখি, যত ছোট কাজই হোক, যে কেন ড্রয়িংটা করছি, বা আমাদের একটা ডায়েরি মেনটেন করতে হয়, বা আমরা ড্রয়িং এর পাশে লিখেও রাখি যে এই এই কোড ফলো করছিলাম, ক্লায়েন্টের সাথে কথা বলে আমরা এটা এটা জানছিলাম, তার জন্য ড্রয়িংটা আমরা এমনি করে করছি। তারপরে যখন রিভিশন আসে আমাদের জন্য সুবিধা হয় যে সিম্পলি পিন দেখলে আমাদের কিন্তু কাজটা হয়ে যাইতেছে। ওকে, সো এটা হচ্ছে সেভ অ্যাজ পলিসি। এরপরে আমরা আর একটা জিনিস শিখি, সেটা হচ্ছে মানে হাউ টু সে, যে ধরেন যখন আমি ড্রয়িংটা করতে যাব, সো ড্রয়িং করার জন্য প্রিলিমিনারি কিছু টুলস লাগে। আমি স্কিল লাইন কমান্ডে শিখে ফেলছি যে কিভাবে কোন লাইন টানতে হয়, এবং লাইনটা অটোক্যাডের সবচাইতে বেশি ব্যবহৃত যে কমান্ডটা, সেটার নাম হচ্ছে লাইন কমান্ড। সো এর বাইরে আর একটা কমান্ড থাকে, সেটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার কমান্ড। রেক্টেঙ্গুলার উই অলরেডি নো যে কিভাবে আমরা করতে পারি। এখন মনে করেন আমি যদি মনে করি যে আমি একটা সার্কেল আঁকাবো, আপনি চাইলে কি করতে পারেন, সি বাটনে ক্লিক করতে পারেন। আমি ধরেন এখানে করি, এই দেখেন সার্কেল, সি বাটনে ক্লিক করে আমি ইচ্ছা মতো সার্কেল আঁকতে আঁকতে পারতাম, এই যে দেখেন। আবার আমি যদি মনে করি যে আমি এইখান থেকে করবো না, অটোক্যাড থেকে করব, এইখানে দেখেন সার্কেল লেখা আছে, এই দেখেন সার্কেলে ক্লিক করলাম, আমি সার্কেল আঁকাই আঁকাই ফেলতে পারতেছি। এখন সার্কেলের রেডিয়াস কত ডায়াকোটা সেটা অন্য জিনিস, এইটা আমরা পরে দেখতেছি, বাট আমার পক্ষে সার্কেলটা আঁকা পসিবল, এটা আমরা বুঝছি। এরপর যদি আমি মনে করি যে এটার একটা মানে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখবো একটা কমান্ডের, আমি ধরেন এইটাকে বললাম যে আমার একটা সুইচ বোর্ড আছে, আমি মেবি এখানে করা আছে একটা ড্রয়িং দিয়ে, আমি এখানে করা আছে, ধরেন এটা আমার লাইট। তো সুইচ বোর্ড থেকে আমরা লাইটে কানেকশন দিই না, লাইটে তো কানেকশন দিই, সুইচ বোর্ড অন করে লাইট আমার জ্বলে যায়। সো এটা আমরা ড্রয়িং যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা এই সুইচ বোর্ড এবং লাইনকে একটা কানেকশন শো করতে যাচ্ছি। আমি দেখুন লাইন কমান্ড ইউজ করতে পারি, লাইন কমান্ড ইউজ করে এই সুইচ বোর্ড থেকে এমনি করে লাইনটা শো করে দিলাম, এই দেখেন। সো দেখেন আমি এইটা হয়তো ড্রয়িং এ বুঝতে পারবো যে আমি তোমাকে বলছি যে এইটা হচ্ছে সুইচ বোর্ডের সাথে আমার লাইনের লাইটের একটা কানেকশন। সো লাইন কমান্ড ইউজ করে আপনি এটা করতে পারেন। তবে সবসময় লাইন কমান্ড ইউজ করে এটা করা যায় না। ধরেন আমি মনে করলাম যে এই জায়গাটা হয়তোবা উনি একটা ফাঁকা জায়গা রাখছে, মানে এইটুকু স্বাদ হবে না তার, সো এই দিক দিয়ে লাইন নিতে পারবেন না। দেখেন লাইন নিতে পারবেন না এমনি করে, কারণ লাইন আপনি নিবেন কিভাবে, এখানে তার তো যাবে না, কারণ এখানে তো স্বাদ কাটা আছে। আপনি তখন কি করলেন যে আমি লাইনটা এমনি করে নিই, তারপরে এমনি করে যাই, তারপরে এমনি করে নিই, তারপরে এমনি করে যাই। এখন দেখেন তো ড্রয়িংটা দেখতে কি ভালো লাগতেছে? ডেফিনেটলি কিন্তু ভালো লাগতেছে না। সো অনেক সময় আমাদের লাইন কমান্ডের বাইরে যায়ও চিন্তা করতে হয়। তো যদি আমি লাইন কমান্ডের বাইরে যা চিন্তা করি, তখন আমার জন্য সবচাইতে বহুল কাঙ্ক্ষিত যে কমান্ডটা, সেটাকে বলা আর্ট কমান্ড। আমি একটু ঘুরায়ে এই সুইচ বোর্ডের সাথে লাইনটাকে কানেক্ট করতে চাইতেছি, সুইচ বোর্ডের সাথে আমার লাইটটাকে। তো এইটা করার জন্য অটোক্যাডে আর একটা কমান্ড ইউজ করতে হয়, যেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি কাজে লাগে, সেটার নাম হচ্ছে আর্ক কমান্ড, ARC আর্ক। সো এটা করার জন্য আপনি এখানে ক্লিক করে দেখেন, এই যে এখানে যান, তো দেখেন একটা আর্ক কমান্ড আপনার সামনে আসবে। তো বুঝতে পারতেছেন এখানে দেখেন 1 2 3। তো 1 মানে হচ্ছে আপনার সুইচ বোর্ডটা, 3 মানে হচ্ছে আপনার লাইটটা, 2 মানে হচ্ছে ইমাজিনারি পয়েন্ট, মানে যেইটাকে বেসিস ধরে আপনি এই লাইট এবং সুইচ বোর্ডকে এক করে দিবেন, মানে এটা কি বলে যে দুইটাকে মনে করেন একটা লাইন দিয়ে কানেক্ট করে দিবেন। সো এইটা হচ্ছে 2 নাম্বারটাকে ইমাজিনারি পয়েন্ট বলে। সো আপনি চাইলে এখানে ক্লিক করে এটা ইনিশিয়েট করতে পারেন, অথবা কিবোর্ড থেকে এ বাটনে ক্লিক করেন, এন্টারে চাপ দেন, তারপরে দেখেন এই যে আমি প্রথমে এই সুইচ বোর্ডে ক্লিক করলাম, ক্লিয়ার। সো এরপর আমি যাবো হচ্ছে এই লাইটে, বাট আমার 2 নাম্বারে একটা পজিশনে ক্লিক করতে হবে, এটা আপনি যে কোনো জায়গায় করতে পারেন। আমি ধর এখানে সিম্পলি ক্লিক করলাম, এই দেখেন আমি এখানে চলে যেতে পারতেছি। সো আমি দেখেন 3টা ক্লিক করা লাগছে, একটা সুইচ বোর্ড, একটা ইমাজিনারি পজিশন, একটা আমার লাইটে। এখন আপনি এটাকে ধরেন, এখানে দেখেন আপনার যে ইমাজিনারি পজিশন সেখানে একটা মানে ইন্ডিকেশন আসছে, আপনি এটাকে ধরেন এভাবে করে ইচ্ছা মতো এদিক সেদিক করতে পারবেন, মানে কত দূর দিয়ে আপনি আর্কটাকে নিবেন, দেখছেন? তো এইটা আমাদের অলওয়েজ লাগবে, যে আমি যখনই ড্রয়িং করি এইটা আমাদের লাগবে। সুইচ বোর্ড থেকে আমার লাইটে, ডিবি বোর্ড থেকে আমার সকেটে, এসিতে লাইন নেওয়ার জন্য অলওয়েজ আমাদেরকে আর্ক কমান্ডটা ইউজ করতে হয়। সো ইলেকট্রিক্যাল ডিজাইনারদের সবচাইতে বেশি ব্যবহার করতে হয় আর্ক কমান্ড। এখন আমরা আর একটা কমান্ড সম্পর্কে জানবো, এটার নাম হচ্ছে পলিলাইন কমান্ড। পলিলাইনটা কাজে লাগবে যখন আমরা আমাদের মেল লাইনটা নিয়ে আসবো, হয়তো টেলিফোনের মেল লাইন, সাবস্টেশনের মেল লাইন, বা আমাদের এমডিবির মেল লাইন, তখন পলিলাইনটা আমাদেরকে খুব হেল্প করে। সো আমি ধরেন আপনাকে বললাম যে এইটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর, এই জায়গার মধ্যে আপনার একটা বোর্ড থাকবে, যে বোর্ডে আপনাকে পার্সোনাল কোম্পানি লাইন দিবে, এই যে এইটা। Just আপনি মনে করেন, এটা মনে করেন ওদের পোল, রাস্তার পাশে পোল থাকে না, তো ধরেন রাস্তার পাশে ওদের পোল আছে, এইটা পোল আছে। তো আপনি মনে করছেন যে এই জায়গাতে লাইন নেওয়ার জন্য আপনি একটা আন্ডারগ্রাউন্ড রুট ফলো করবেন, দেখেন আন্ডারগ্রাউন্ড রুট।
সো আমি আন্ডারগ্রাউন্ড রুট দেখাবো কিভাবে, একটা লাইন টাইনে আমি দেখাইতেছি সিম্পলি। এই আমি একটা লাইন টানলাম, এই দেখেন আমি লাইন টানলাম এমনি করে, এই শুধু লাইন টানলাম, তারপরে এই আমার বিল্ডিং এর নিচ দিয়ে মাটি হয়ে এমনি লাইনটা চলে গেল, দেখেন যে দেখা আমার জায়গায় এই জায়গা জড়ো হইলো। তো আমি হয়তো আমার ড্রয়িং এর মধ্যে লিখে দিলাম যে এইটা আমার আন্ডারগ্রাউন্ড রুট, এই দিক দিয়ে আমি আমার মেন কেবলটা নিব, আমার মাটির নিচ দিয়ে কেবলটা যায় এইখানে যায় জড়ো হবে। তো এটা আপনি লিখতেই পারেন, কোনো সমস্যা নাই, বাট আপনি চাইলে এটাকে আরেকটু বেটার ওয়েতে লিখতে পারেন বা এটাকে আরেকটু সুন্দর করতে পারেন। তো এটা করার জন্য বেসিক্যালি পলিলাইন কমান্ড আমরা ব্যবহার করে থাকি। আপনার অনেক সময় হয় কি, যে ধরেন আমরা যখন লাইন কমান্ড ইউজ করি, এই লাইন কমান্ড গুলা একটা ক্লিক করলে আর একটা সিলেক্ট হয় না। যেমন ধরেন আমি এখানে যদি এই লাইনে ক্লিক করি, এটা দেখেন সিলেক্ট হইতেছে না, মানে আমি যেটা ডিলিট করতে চাই এই একটা ডিলিট হবে, এটা কিন্তু ডিলিট হইতেছে না। তো আমাকে ডিলিট করতে হলে এটা আলাদা ডিলিট করতে হবে, আবার এটাকে আলাদা ডিলিট করতে হবে, সে ব্যাপারটা কিন্তু বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই প্রবলেম গুলাকে আমরা পলিলাইন কমান্ডের মাধ্যমে অ্যাভয়েড করে ফেলতে পারি। তো আমি পলিলাইন কমান্ড যদি নিই, আমি সিম্পলি ডিলিট করি, এই যে পিএল, পিএল মানে পলিলাইন, অথবা আপনি এইখান থেকে নিতে পারেন, এই যে এইখান থেকে। তো পিএল নিলাম, নিলাম এখান থেকে আমি আসি, এই যে নিচি, নেওয়ার পরে নিচে থেকে টানি, এই যে নিচ থেকে টানলাম, টাইনা আমি এই পর্যন্ত আসছি, দেখেন এই যে। তো করার পরে আমি যদি এক জায়গাতে ক্লিক করি, দেখেন আমার সবগুলো সিলেক্ট হয়ে গেছে, পুরোটা সিলেক্ট হয়েছে, আমি ডিলিট করলে সব একবার ডিলিট হবে। সেরকম ইন্টারেস্টিং, রাইট? তো এটা দেখেন অলরেডি মোটা লাগতেছে আমাদের কাছে, দেখতেও কিন্তু খারাপ লাগতেছে না। আমি চাইলে এটাকে একটু এমনি ক্লিক করতে পারি, ক্লিক করার পরে এর প্রপার্টিজ আমি চেঞ্জ করবো, সেই প্রপার্টিজ গুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি এমনি করে ধরলাম এটাকে, ধরার পরে আমি রাইট বাটনে ক্লিক করবো, হ্যাঁ। তো আমি এটাকে এমনি করে ধরি, মাউস রাইট বাটনে ক্লিক করেন, করার পরে প্রপার্টিসে পাবেন আপনি যে প্রপার্টিস। তো আমার এটাকে আমি সাজাই নিছি, প্রপার্টিস আমার সবসময় এই জায়গার মধ্যে থাকবে বাঁদিকে। বাট আপনারা যখন নতুন ড্রয়িং করবেন দেখবেন প্রপার্টিস মাঝে থাকতে পারে। তো আপনি করবেন কি, এটাকে ধরে তাই না এই বাঁদিকে আপনি ছাড়া দিবেন, তো ওর মতো করে সুন্দর করে একটা অ্যাডজাস্টমেন্ট ও পাই যাবে। তো এইটা আপনি ঠিক করে নেবেন যে কোন দিকে প্রপার্টিস রাখলে আপনার ড্রয়িংটা করতে সুবিধা হয়। তো আমি করি কি, এটা বাঁ দিকে রাখি, আপনি চান ডান দিকে বা মাঝে রাখতে পারেন, যেভাবে যেভাবে কমফর্ট ফিল করেন, ঠিক আছে। তো আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এখানে কিছু জিনিস পাবেন আপনি। প্রথমটার নাম হচ্ছে গ্লোবাল উইথ। সো গ্লোবাল উইথ থেকে আপনি এটাকে মোটা বা চিকন করতে পারেন। আমি দেখেন 50 আমার গ্লোবাল উইথ আছে, আমি যদি জিরো করতাম, যখন আমি জিরো যদি করতাম গ্লোবাল উইথ, তো এইটা দেখেন একদম চিকন হয়ে গেছে, একদম চিকন। আমি যদি এটাকে একটু ধরে এটাকে গ্লোবাল উইথ বাড়াতে থাকি, লাইক মনে করেন আমি এটাকে 100 করলাম, সো দেখেন এটা কিন্তু আমার স্টিল একটা, মানে এটা যে আমার মেন লাইন, এটাকে কিন্তু ড্রয়িং এর মধ্যে ভালো করে ইন্ডিকেশন করতে হবে। চিকন লাইন দিলে আপনি কিন্তু বুঝতে পারতেন না, বা লিখে দিলে যে অতটা কিন্তু দেখতে সুন্দর লাগতো না ড্রয়িং এর মধ্যে, একটা খুব চিকন। আমি করলাম কি, এটাকে আমি ধরলাম, এখান থেকে গ্লোবাল উইথ থেকে আমি হয়তো মনে করেন 70 করলাম। 70 করার পরে এই কালারটা আমি চেঞ্জ করতে পারি, দেখেন কালার চেঞ্জ করাটা খুবই ইজি আমাদের জন্য, আমি এমনি করে ধরতে পারি। ধরার পরে আবার দেখেন এখানে কিছু কালার চয়েস করার একটা উইন্ডো আসবে, এই দেখেন। এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার চয়েস করেন, সিম্পলি এখানে যান, যে কালারটা আপনার জন্য কমফোর্ট ফিল করেন, ইয়েলো বাদ দিয়ে। সো মনে করেন আমি গ্রিন রাখলাম, বা আমি চাইলে এটাও রাখতে পারি বা এটাও রাখতে পারি। তো আমি গ্রিন রাখলাম, গ্রিন রাখার পরে এইটা দেখেন আমার সলিড। সলিড মানে হচ্ছে এটার মধ্যে দেখেন লাইনে কোনো স্পেস নাই, একদম পুরো কংক্রিট টাইপের সলিড। আমি চাইলে এই লাইনের টাইপটা চেঞ্জ করতে পারি, কিভাবে, আমি এমনি করে ধরলাম, ধরার পরে আমি দেখেন এই এই জায়গাতে যদি যাই, ডিফারেন্ট টাইপের অপশন আমার সামনে আসবে, দেখছেন এই সেন্টারে যদি সিলেক্ট সিলেক্ট করি, আমার লাইনটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। আমি যদি হিডেনে সিলেক্ট করি, একটু ডিফারেন্ট, হিডেন টু আবার আরেকটু ডিফারেন্ট, তো প্যান্টম আবার আরেকটু ডিফারেন্ট। দেখছেন এই যে আমি হিডেন চয়েস করলাম, তো দেখেন আমার লাইনটা এরকম আসছে, একটু স্পেস একটু বড় বড়, এই মাঝখানে ফাঁকা। তো আমি চাইলে স্পেস গুলো বাড়াতে পারি, কিভাবে, ধরেন আমি এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন লাইন টাইপ স্কেল। সো লাইন টাইপ স্কেলকে সংক্ষেপে বলা হয় এলটিএস। এলটিএস আমার 1 আছে, আমি যদি 2 করে দিই, দেখেন এটা আরেকটু সুন্দর লাগতেছে না? সো আমার লাইনটা এই দিক দিয়ে চলে গেছে। সো আপনি এখন চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারেন। ছোট করার জন্য কি করতে হবে, আপনি একটা ধরেন এটাকে 1.5 করে দেন, এই যে 1.5 করলাম, ছোট হয়ে গেল। আপনি আরেকটু মোটা করতে যাচ্ছেন, ফাইন, এমনি করে ধরেন, ধরার পরে গ্লোবাল উইথটাকে 100 করেন, এই দেখেন 100 করলাম। সো আমি এখন এই ড্রয়িং এর মধ্যে লিখে দিই যে আমার এখান থেকে এই রুট বরাবর লাইনটা এমডিবিতে আসছে বা মেন বোর্ডে আসছে, দেখেন তো এইটা কিন্তু দেখতে আসলে অনেক বেশি প্রফেশনাল একটা লুক দিবে। সো এইটা করার জন্য আমরা আমাদের পলিলাইন কমান্ড ইউজ করে থাকি। তো টিপিক্যালি পলিলাইন কমান্ড ইউজ করে আমরা আমাদের মেন লাইনটা নিয়ে আসি, বা আমাদের এন্টায়ার ড্রয়িং এর কতটুকু এরিয়া হয়েছে এটা আমরা মাপি। ইলেকট্রিক্যাল দিক থেকে আমরা এই দুইটা কাজের জন্য পলিলাইন কমান্ডটা ইউজ করে থাকি।
এরপর আমরা আরেকটা জিনিস দেখি। সো আমরা মুভ দেখছি, কপি দেখছি, পলিলাইন দেখছি, সার্কেল দেখছি। তো এখন আমরা দেখবো ট্রিম এবং এক্সটেন্ড কমান্ডটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো ট্রিম এবং এক্সটেন্ডটা দেখার জন্য আমরা একটা প্র্যাকটিক্যাল ড্রয়িং দেখে আসি এই জায়গার মধ্যে যাই ধরেন। হ্যাঁ, তো ধরেন আমি আপনাকে বললাম যে এই সুইচ বোর্ড থেকে এই লাইট পর্যন্ত আমি লাইনটা নিব। So, আমি লাইটটা এবং সুইচ বোর্ডটাকে কপি করে অন্য জায়গাতে নিয়ে যাই, আপনাদের বুঝাতে পারি। এখানে আমি আনলাম। সো আমার সুইচ বোর্ড এবং লাইনটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে আসি। ঠিক আছে, ধরেন আপনার লাইট এবং সুইচ বোর্ড একটা জায়গার মধ্যে আছে, মানে একই অ্যালাইনমেন্টে আছে। সো আমি মনে করি একটা লাইনটা আনলাম এই সোজা করে। সেটা আমার মনে হইলো কি লাইনটা আসলে এই পর্যন্ত আসে নাই, আমি এটাকে টাইনে এই পর্যন্ত আনবো। সো আনার জন্য একটা কমন আমরা ব্যবহার করি, এটার নাম হচ্ছে এক্সটেন্ড। এই যে ই এক্স এক্সটেন্ড। সো এটা ক্লিক করে আপনি লাইট এখানে ক্লিক করেন আর এখানে ক্লিক করেন, দেখুন এই লাইনটা এক্সটেন্ড হয়ে যাবে। দেখেন, দেখছেন? এই যে so আমি আবার দেখাই, ই এক্স, এন্টারে চাপ দেন, এখানে ধরেন, এখানে এই পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাচ্ছে। So, এই কমান্ড আমি ইউজ করে থাকি এক্সটেন্ড কমান্ড হিসেবে। তিনটা কিভাবে আমরা ইউজ করতে পারি, ধরেন আমার এই সোজা করে একটা লাইন আমি টানছি, আমার লাইনটা এক্স্যাক্টলি এই পর্যন্ত থাকার কথা, এটা ভুল করে সাম আবার যেভাবে হোক এই পর্যন্ত চলে গেছে। তো আমি চাচ্ছি এটাকে এখান থেকে কাটা দিব, তো এটার জন্য আমি ট্রিম ব্যবহার করে থাকি। ট্রিম 8 দিলে ট্রিম কমান্ডটা চলে আসবে, সেখানে ক্লিক করেন, এটাতে চাপ দেন, দেখেন এটা ট্রিম হয়ে গেছে। তো এইটা হচ্ছে ট্রিম এবং এক্সটেন্ড। তো ট্রিম এবং এক্সটেন্ডটা আমাদের কাজে লাগে কখন, যখন আমরা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করব বা মনে করেন যখন আমরা ওয়্যারিং করব, তখন আমাদের ট্রিম এবং এক্সটেন্ড কমান্ডটা কাজে লাগবে। ওকে, সো এরপর আরেকটা আছে হচ্ছে হ্যাশ এবং রোটেট। তো হ্যাশটা অনেক সময় যাদের কম্পিউটারটা একটু লো কনফিগারেশনের তাদের জন্য একটু টাফ হয়ে যায়, আর রোটেট কমান্ডটা অনেক বেশি ইন্টারেস্টিং। তো রোটেট কমান্ড আমাদের কাজে লাগবে কিভাবে, ধরেন আমি এই জায়গাতে একটা লাইট ব্যবহার করেছি, মেবি এখানে একটা সিম্বল আছে, সিম্বল, আচ্ছা আমি এইটা দিয়ে করে দেখাই। ধরেন এটা আমাদের সকেট, যেখান থেকে আমরা কম্পিউটার গুলো চালাই। হ্যাঁ, সো আমি এই সকেটটা বললাম কি এইখানে একটা আমার সকেট বসবে। আমি ধরেন এখানে আমার টেলিভিশন আছে, সো হয়তো আমার এই জায়গা সকেট বসবে টেলিভিশনের। এখন দেখেন টেলিভিশনের সকেটটা আমি হয়তো এই জায়গাতে না সুন্দর করে বসাইলাম, কিন্তু সকেটের মুখ থাকার কথা এই দিকে। আমার সকেট তো এই দিকে থাকার কথা না, টেলিভিশনটা আমার রুমের মধ্যে আছে। সো এই মুখটা রোটেট করে আমি এইদিকে আনবো। তো এটা করার জন্য কি করতে পারেন, কিবোর্ড থেকে আরোতে ক্লিক করতে পারেন, আরো মানে রোটেট, অথবা কি করতে পারেন, এটাকে আপনি করে ধরেন, ধরার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করেন, রোটেট আসবে, এই যে রোটেট। এরপরে আপনি যে কোনো একটা পয়েন্ট ধরেন, পয়েন্ট ধরে আপনি রোটেট করতে থাকেন, এই যে দেখেন ইচ্ছা মতো যে কোনো দিকে রোটেট করবেন। তো আপনি যদি এমনি করে ব্যাকা করে রোটেট করেন দেখতে ভালো লাগবে না, তাহলে সোজা করার জন্য কি করতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর করতে হবে। সো এই জন্য F8 আমি ক্লিক করে দিলাম, এখন দেখেন একদম স্ট্রেটলি হয়ে গেছে। তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আর যদি মনে করেন যে আপনি সামা ভুল করে এমনি করে ফেলছেন, হয়তো এই আপনার হয়ে গেছে, এখন এটাকে যতই আপনি একটু এভাবে আনতে চান, সুন্দর করতে চান, দেখবেন কোথাও না কোনো একটু ব্যাকা থেকেই যাবে, রাইট? এমনি করে ব্যাকা থেকেই যাবে। তো এটা সোজা করবেন কিভাবে, এটাকে আপনি করে ধরবেন, এই জায়গাতে আপনি একটা অপশন পাবেন রোটেশন নামে, দেখেন এই যে এই প্রপার্টিতে কত আছে, 181 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আপনি এটাকে 180 ডিগ্রি করে দেন, এই যে দেখেন একদম খাপে খাপ লেগে গেল। তো আপনি এইখান থেকে করতে পারবেন। হ্যাঁ, তো এইটাকে আমরা বলি রোটেট কমান্ড। তো রোটেট কমান্ড আমাদের কাজে লাগে যখন আমাদের পিকচার গুলা এলোমেলো থাকে, এটাকে সুন্দর করে সোজা করার জন্য আমাদের রোটেট কমান্ডটা ইউজ করতে হয়। ওকে, তো এর বাইরে আমরা একটা কমান্ড শিখতে পারি, যেটাকে আমরা বলে থাকি টেক্সট অ্যাড করা। তো টেক্সট অ্যাড করা বলতে আমরা কি বুঝি, এটাতে মনে করেন আমরা একটা সকেট বা এইটাকে আমরা বলতেছি আমার কোনো এসি, যে কোনো নামে আপনি ডাকেন না কেন। তো এইটা যে এসি বা সকেট, এটা আপনার তো ড্রয়িং রুমে থাকতে হবে। তো আমরা করি কি, প্রত্যেকটা সিম্বল গুলাকে একটা নির্দিষ্ট নামে ডেকে অভ্যস্ত আমরা, যেমন লাইটের জন্য আমরা বিভিন্ন সিম্বল ইউজ করে থাকি। তো এই টাইপের সকেট যেগুলো দিয়ে আমরা ফ্রিজ বা টেলিভিশন অন করি, এগুলোকে প্রকাশ করার জন্য আমরা কিউ নামে একটা লেটার ইউজ করে থাকি। কিউ এটা আমাদের অফিসিয়াল ফর্মে, এটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তো আমি কি করতে পারি, এখানে কিউ নিজে বানাইতে পারি, অথবা কি করতে পারি, এখানে যে টিভি লেখা আছে এটাকে কপি করে আমি এই জায়গার মধ্যে নিয়ে আসি। এখন আপনি কি করতে পারেন, ইডি, ইডি মানে হচ্ছে টেক্সট এডিট, ইডিতে ক্লিক করেন, এন্টারে চাপ দেন, এখানে ক্লিক করে দেন। তো আপনি এটাকে এখন কিউ লিখে দিতে পারেন, এই দেখেন কিউ লিখে দিলাম, সুন্দর করে চলে আসতো। আবার কি করতে পারেন, এখানে ডাবল ক্লিক করেন, তো ডাবল ক্লিক করে এখানে কিউ লিখতে পারেন। তো আপনি যেভাবে কম্পাস ফিল করেন, আপনি কিউ লেখার পরে এখানে যায় এটা কালার চেঞ্জ করতে পারেন, এই দেখেন কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই টেক্সট গুলো আমাদের জন্য মানে যে কোনো ভাবে আমরা এটাকে অ্যাড করতে পারি। ওকে,
সো এরপর আমাদের আরেকটা কমান্ড আমরা একটু শিখে আসি, এটার নাম হচ্ছে ব্লক এন্ড এক্সপ্লোড। তো ব্লক এন্ড এক্সপ্লোরটা আমাদের জন্য কাজে দিবে, কারণটা হচ্ছে আমার যতগুলা লাইট বা ফ্যান বা যতগুলো ইকুইপমেন্ট আছে সবকিছুই আমাদের ব্লক এবং এক্সপ্লোরের সাথে জড়িত। ধরেন আমি আপনাকে যদি এইটা আঁকানোর কথা বলি, এটা কপি করি, কপি করে এই জায়গার মধ্যে আসি, আমি আপনাকে বললাম যে এই টাইপের সিম্বল একটা আঁকান। তো আঁকানোর কারণটা কি, এইটা মনে করেন এসির জন্য আপনি এটা এটা মনে করেন আমার ফ্রিজের জন্য করছি, এসির জন্য এই টাইপের একটা সকেট আপনাকে তৈরি করতে হবে। তো আপনি যদি একটু ডিপ চিন্তা করেন যে এটা আসলে কিভাবে ভাইয়া তৈরি করছে, এইখানে থেকে একটা গোল চিহ্ন দিছি, এই সোজা করে তিনটা লাইন টানছি, আর মাঝখান থেকে আমি মনে হইতেছে কলম দিয়া একটু মানে ফিল আপ করে দিছি। এই দেখেন কিন্তু আমার সিম্বলটা, আমি কিন্তু আঁকানোর চেষ্টা করি। আমি সিম্পলি একটা সার্কেল নিই, এখানে একটা সার্কেল নিলাম, এই একটা সার্কেল নিলাম, এরকম মাপটা পরে দেখি এইখান থেকে মাঝখানে বরাবর একটা লাইন টানছে না, মাঠ বরাবর একটা লাইন টানি, দেখেন এই যে লাইন টানছে, লাইন টানি। এরপর দেখেন এই লাইনটা তাই না এদিকে গেছে, তাই না? সো আমি এটাকে কি করবো, এরকম করে আমি ধরবো, ধরার পরে কপি করে দেবো। দেখেন কপি করে আমি এই জায়গার মধ্যে আসলাম, এই দেখেন কপি করে এই জায়গায় আসলাম এবং এটাকে এদিকে আনছে। এখন দেখেন ইকুয়ালি যখন কপি করতে হয় তখন আমরা কি করতে পারি, রোটেট করলে কিন্তু এই কাজটা আমরা করতে পারি। তো আর একটা সুন্দর করে করতে পারি, এটার নাম হচ্ছে মিরর কমান্ড। দেখেন আমি চাচ্ছি এই দাগ থেকে এইটা যতটুকু দূরে আছে, এই দাগ থেকে এই পাশেটাও যেন ততটুকু দূরে থাকে। তার মানে আমার জন্য এইটা বেস পয়েন্ট, আমার উপরের দিকে একটা লাইন চলে গেছে, নিচের দিকে আরেক লাইন আসবে। তো এইটা করার জন্য অলওয়েজ আমার মিরর কমান্ড লাগবে। না আপনি যদি মিরর কমান্ডের মাস্টার হন, তাহলে বিলিভ মি আপনি যে কোনো ইলেকট্রিক্যাল ড্রয়িং আপনি বাকি যে কোনো লোকের থেকে অন্তত পক্ষে মানে অ্যাটলিস্ট আপনার কমপক্ষে হচ্ছে যে 50% কম টাইম লাগবে, মিনিমাম 50% কম টাইম লাগে। কারণ হচ্ছে বেশিরভাগ রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ড্রয়িং হয় কপি পেস্ট। যেমন একটা ফ্লোর যদি আপনি করেন, বাকি ফ্লোর গুলো আইদার মনে করেন রোটেট টাইপের হয় বা মিরর টাইপের হয়। তো আপনি যদি মিরর এবং রোটেটে ভালো হন, তো ওই একটা ফ্ল্যাট করে আপনি বাকি যতগুলো ফ্ল্যাট আছে সেটাকে রোটেট বা মিরর করে বসাতে পারবেন। তো আমার ক্লাসের মধ্যে আমি এটা এক্সপ্লেন করবো। আমি ধরেন এটাকে আমি ধরলাম, এখন আমি এমআই তে ক্লিক করবো, এমআই মানে মিরর, এন্টারে চাপ দিই, আমি যে কোনো একটা জায়গাতে ধরে এইদিকে টান দিই, দেখেন এই যে। সো আমার দেখেন মিরর হয়ে গেল। সো আমার এটা যতটুকু দূরে আছে, এটা আমার ততটুকু দূরে আছে। তো যদি মেপে দেখতে চান আপনি সিম্পলি এমনি করে মেপে দেখতে পারেন। দেখেন এটা 47 আছে, এইটা আমার 47 দূরে আছে, দেখছেন একদম খাপে খাপে। এখন আমি চাচ্ছি কি এই বৃত্ত থেকে এগুলা বাড়াই গেছে, এটা ডিলিট করতে হবে। সো বলতে কি ডিলিট করবো, ট্রিম। সেই দেখেন টি আর ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিয়ে ট্রিম হয়ে গেল, ট্রিম হয়ে গেল, দেখছেন? So, এইটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন আমি এইটা করবো, এটা করার জন্য হ্যাশ কমান্ড ইউজ করতে হয়। তো আমি হ্যাশ করার জন্য যেটা করতে হয়, এই বাটনে ক্লিক করেন, এন্টারে চাপ দেন। তো এখানে ডিফারেন্ট টাইপের হ্যাশের প্যাটার্ন আসবে, দেখেন এই যে এগুলো হচ্ছে হ্যাশের প্যাটার্ন, যে কোন ভাবে আপনার ড্রয়িংটা দেখতে চাচ্ছেন। তো আমি মনে করেন সলিডটা নিচ্ছি একদম মানে ফুল ফিল আপ নিচ্ছি। আমি ক্লিক করি, ক্লিক করার পরে বলছি কতটুকু জায়গা মিলে হ্যাশ করবো, আমি একটুকু বলছি, এই যে এখানে ক্লিক করেন। তো শুধুমাত্র একটুকু জায়গা আপনার হ্যাশ হবে। হ্যাশের কালার ঠিক করতে পারেন এখান থেকে, দেখেন কালার ঠিক করে নেন। তো দেখ আমার হ্যাশ হয়ে গেছে। সো এইটার সাথে এটা কিন্তু মিলে গেছে না, সুন্দর। সো আমি যদি মনে করি এখানে ক্লিক করি, দেখেন আমার একটা সিঙ্গেল ক্লিকে সব সিলেক্ট হয়ে গেছে না। আমি এটাকে কপি করতে পারতেছি, এটাকে আমি ডিলিট করতে পারতেছি। এখন আপনি যদি এইটা করতে চান, এইটা যদি আপনি করতে চান পারবেন না। তো আমি এখানে যদি একটা ধরি, দেখেন আমার আর কিছু সিলেক্ট হয় না, দেখছেন সিলেক্ট কিন্তু হয় নাই, আমার শুধুমাত্র এই একটা সিলেক্ট হয়েছে। সো স্টিল এইটার মতো এটা হয় নাই। সো আমাকে এটা বানাইতে হবে। তো বানানোর জন্য একটা কমান্ড আমরা ইউজ করে থাকি, এটার নাম হচ্ছে ব্লক। যে আমার এই সবকিছুর সমন্বয়ে আমি একটা ইন্ডিভিজুয়াল একটা ব্লক তৈরি করছি, এইটা অটোক্যাডকে বলতে হবে। তো এটা করার জন্য একটা কমান্ড থাকে, এটার নাম হচ্ছে ব্লক। বি বাটনে ক্লিক করেন, ব্লক কমান্ড ইনিশিয়েট হবে এটা। তো এরপরে যেটা করবেন, এটাকে বলা হয় টিক পয়েন্ট। মানে এই যে আমার ব্লকটা হবে, এইটাকে ঠিক কোন জায়গাতে ভাইয়া ধরে আরেকটু আপনি কথা আপনার বল। ড্রয়িং এর মধ্যে বসাবেন। ঠিক এই যে যেটা ব্লক করলেন এটা জয়েন্ট কমান্ড ইউজ করলেন, এটা বুঝি না ভাই, আরেকবার। মানে ব্লক যে করলেন। ব্লক মানে আমরা করবো, এখনো করি নাই। মানে ব্লক কমান্ডটা করার জন্য আমাদের শুধুমাত্র বি বাটন আমরা ক্লিক করেছি সিম্পলি, এই যে। মানে আমি বলতে চাচ্ছি জয়েন্ট কমান্ড ইউজ করলে হবে। মানে আমি তো ভাই আপনার কথাটা পরিষ্কার শুনতে পারতেছি না, এটা নেটের প্রবলেম কিনা। যদি কিছু মনে না করেন একটা টেক্সট করতে পারেন, আমি হয়তো মেসেজটা দেখে উত্তরটা দিতে পারবো। সো আমি বি বাটনে ক্লিক করলাম, এই যে এন্টার আমার সামনে চলে আসবে, এই যে বি, এন্টারে ক্লিক করেন। তো এরপরে আমি এই জায়গাতে
একটা নির্দিষ্ট নাম বলতে হবে ওকে। ধর আমি এই সকেটটাকে কিউ দ্বারা প্রকাশ করছি, অলরেডি আমাদের ড্রয়িং এর মধ্যে কিউ আছে, তো আপনি মনে করেন এটাকে কিউ 1 বলেন। কিউ 1 পিক পয়েন্টটা নেন, যেটাকে ধরে আপনি ড্রয়িং এর মধ্যে বসাবেন। তো আমি মনে করেন এই কোণা ধরেই বসাবো, এই যে নিলাম। তো মেসেজ দিচ্ছি, আমি একটু দেখে। জয়েন্ট কমান্ড ইউজ করলে হবে, বাট এই ব্লকটা আমরা আরো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে করবো, এই সেই জন্য জয়েন্টের জায়গা থেকে আমাদের ব্লকটা বেশি কাজ করবে। আর জয়েন্ট কমান্ড আপনি যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অনেকবার জয়েন করতে হবে, যতগুলা লাইন আছে সবগুলো লাইনকে একবারে জয়েন করতে হবে। ওকে, তো ধরেন আমি এটা লিখলাম। এরপরে বলছে সিলেক্ট অবজেক্ট, মানে কতটুকু জায়গা মিলে আমি ব্লক করবো এটা অটোকেটকে বলতে হবে। দেখেন আমি এখানে ক্লিক করি, আমি শুধুমাত্র বলবো যে আমার একটুকু জায়গা মিলে তুমি ব্লকটা করে দেবে। এই যে দেখেন আমি সিলেক্ট করে দিলাম, ওকে, এই যে সিলেক্ট করে দিলাম যে একটুকু জায়গা মিলে আমার ব্লকটা হবে, রাইট। তো এইটাকে বলে ডেসক্রিপশন। এখন এইটা অনেকে মানে অ্যাভয়েড করে, বাট আমি সবাইকে এনকারেজ করি এই যেটার মধ্যে লিখে রাখবেন যে আমার কিউ 1 সকেটটা টিপিক্যালি কতটুকু লোড ক্যারি করে, বিএলডিসি তে এটা কতটুকু লোডের কথা বলা আছে, এই সকেট গুলো আমরা কোন কোন ম্যাটেরিয়াল কোন কোন অ্যাপ্লায়েন্স ইউজ করব, বা আপনি চাইলে এই সকেটটা কোন ব্র্যান্ডের আছে এইটা লিখে রাখতে পারেন। কারণ কি এটা আপনার বিকিউ যখন করবেন তখন কাজে লাগবে। তো আমি যেটা করি, আমাদের যে লাইট গুলো থাকে, সকেট গুলো থাকে, তো এই জায়গার মধ্যে ডেসক্রিপশন লিখে দিই, যাতে করে আমরা যখন পরবর্তী বিকিউ করবো, আমার যখন ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করবে, আমি যেন এই জিনিসগুলোকে মানে অ্যান্সার করতে পারি। এই জন্য আপনি ধরেন এটা লিখে রাখতে পারেন যে এটা আমার 13 amps 13 amp সকেট, আমি আর ডিটেলস দিচ্ছি না, আপনি লিখে রাখতে পারেন। তো এরপরে আমি ওকে করলাম। আমি যদি এখানে একটা সিঙ্গেল ক্লিক করি, দেখেন আমার এটা চলে আসছে, এই দেখেন। তো আমি এখন এখানে ক্লিক করে এই জায়গার মধ্যে মুভ করতে পারতেছি, এই যে দেখছেন। তো এইটা আমাদের জন্য অনেক হেল্প করে। এখন যে ভাইটা জিজ্ঞাসা করছিলেন যে জয়েন করলে এইটা আমরা করতে পারতাম কিনা, জয়েন করলে করতে পারতাম। তার জন্য আমাকে অনেকবার এই লাইনের সাথে এই সার্কিটে জয়েন করা লাগবে। বাট প্রবলেমটা হচ্ছে কি, এটাকে আমরা অন্য একটা কাজে ইউজ করবো। সেটা কেমন? আমি চাচ্ছি এই সকেটটা আমার হয়তো এই জায়গাতে বসবে, দেখেন এই যে হয়তো আমার এই জায়গার মধ্যে বসবে, এইখানে বসবে, তারপর আমার হয়তো এইখানে বসবে বা এইখানে বসবে। এখন সব সময় তো আমার এই সকেটটা কোন জায়গায় আছে আমি তো নাও জানতে পারি, বা আমি হয়তো এই বারবার কপি করা আমার ভালো লাগতেছে না। সেই জন্য কি করতে পারি, আমি এই জায়গার মধ্যে এটাকে ইনসার্ট করতে পারি। কিভাবে? দেখেন আই বাটন যদি ক্লিক করি, আমার ইনসার্ট অপশনটা আসবে। তো এই জায়গার মধ্যে আমার যতগুলা আহ মানে ব্লক আমি তৈরি করেছি সবগুলো লিস্ট আসবে, হ্যাঁ। তো সবগুলো লিস্ট আসবে, দেখেন এই যে আমার কিউ 1 লিস্ট অলরেডি চলে আসছে, দেখছেন এই যে কিউ 1 এর লিস্ট আমার চলে আসছে। আমি এখানে ক্লিক করে নিয়ে সকেট এখানে বসে গেল, দেখেন এই যে দেখছেন, এই যে সিম্পলি আমি এই জায়গার মধ্যে বসাই দিলাম, এটা অনেক সুন্দর না? দেখছেন এই যে। তো এই জন্য আমরা যদি কোনো কিছু একবারে ব্লক করে ফেলতে পারি, সেইটা আমার ড্রয়িংটা অনেক দ্রুত করতে করতে আমাকে হেল্প করবে। কারণ আমার এইটা কোথায় আছে না আছে আমার জানার দরকার নেই, আমি সিম্পলি নামটা মনে রাখবো, কারণ আমি তো ব্লক করছি। তো আমি যদি ব্লক করছি so আমি তো জানবো যে এইটা আমি কি চাচ্ছি, রাইট। সেই জন্য আমি কিউ 1 বাটনে ক্লিক করলে এইটা আমার এখানে চলে আসবে। তো আপনি যতগুলো ব্লক করবেন সবগুলা ব্লককে আপনি একবারে দেখতে চাইলে সিম্পলি আই বাটনে ক্লিক করবেন, আই মানে ইনসার্ট। তো আপনার সামনে একটা মডিউল আসবে, সেখান থেকে সিম্পলি আপনি টাইনে এই জায়গার মধ্যে বসাই দিলেই চলবে। সেইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা হচ্ছে যে আমার ড্রয়িং এ এই এন্টায়ার ব্লক কতগুলো আছে এটা আমি ম্যানুয়ালি গুনতে পারবো না, বা গুনলে ভুল করে ফেলবো। যেমন ধরেন একটা 20 তলা বিল্ডিং এর সকেট থাকে অলমোস্ট প্রায় 2000 পিস থেকে শুরু করে 3000 পিসের মতো, যেগুলো ম্যানুয়ালি গুনতে আপনার কয়েক ঘন্টা সময় লাগবে। তো ভুল করবেন, সেই গুণের কাজটা অটোক্যাডকে বলে দিবেন। তো অটোক্যাডকে যদি আমি বলে দিই যে আমার কিউ 1 কতগুলো আছে, ও এটা বের করে দিতে পারবে, কারণ আপনি জয়েন দিয়ে করলে এটা করতে পারতেন না। তো তার জন্য যে কোনো কিছু আমাদেরকে ব্লক আকারে তৈরি করে নিতে হয়। এখন অনেক সময় এমন হইতে পারে যে আপনি মনে করেন এই ব্লকটা করার পর আপনার মনে হয়েছে যে আসলে একটা মাপে আমি ভুল করে ফেলছি, বা আমার কালারটা নিয়েও আমি অতটা হ্যাপি না, তো আমি এটাকে এক্সপ্লোর করতে চাচ্ছি বা মডিফাই করতে চাচ্ছি। যদি মডিফাই করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে ডাবল ক্লিক করবেন, তারপরে আবার আপনার সামনে ওকে আসবে, ওকেতে ক্লিক করবেন। তারপরে এই জায়গাটা আপনি একটা দেখতে পারবেন যে এটা মডিফাই অপশন আপনি পাইলেন। এখন আপনার মনে হলো যে কালারটা ভালো লাগতেছে, আমি পুরোটা কেমন করে ধরলাম, এখানে হোমে গেলাম, হোম থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলাম, এই সিলেক্ট করে ফেললাম। আমি যদি মনে করি যে আমার হয়তো অ্যাকর্ডিং টু ইঞ্জিনিয়ারিং ইউনিট অনুযায়ী এটা একটু বড়, বেশি বড় হয়ে গেছে, so আমি একটু ছোট করবো, আমি ওখানে ছোট করে দিলাম, এটা ছোট করলাম। তো একবারে সবগুলো ছোট করার জন্য আমরা কি করতে পারি, স্পেস কমান্ড ইউজ করতে পারি, দেখেন এস এন্টার। সো আমি এই পুরোটাকে ধরে একটু ছোট করে নিলাম, দেখেন এই যে ছোট করে নিলাম। তো আপনি হয়তো
করার পরে এখানে দেখবেন একটা জিনিস লেখা আছে ক্লোজ ব্লক এডিটর, এখানে চাপ দেন। তো বলতেছে এটাকে সেভ করবা, হ্যাঁ সেভ করবো। তো এখানে চাপ দিই, দেখেন আমরা এটা সেভ হয়ে গেছে। So, এইটা আমাদের জন্য হেল্প করবে অনেক। তো এটাকে বলা হয় ব্লক এডিটর। তো আমি যদি মনে করি যে এই ব্লকটা আমি রাখবোই না, আমার ড্রয়িং এর মধ্যে ব্লকের দরকার নাই, এইটা আমি সরাই ফেলতে চাচ্ছি, তো এটার জন্য এক্সপ্লোর কমান্ড ইউজ করতে হয়। এই দেখেন এক্স, এন্টারে চাপ দেন, এই পুরোটাকে আপনি ডিলিট করে দেন এখান থেকে, দেখেন দেখছেন। তো এখন আর এটা ব্লক আকারে নেয়। তো এটা করার পরে পার্স বাটনে ক্লিক করবেন, পি ইউ পার্স। তো এখানে চাপ দিই, তো এই পুরোটাও সরাই ফেলবে, দেখেন সরাই ফেলছে। এরপর আপনি এখানে ক্লিক করেন, এই দেখেন আপনার এটা ব্লক ভেঙে গেছে, দেখছেন ব্লক ভেঙে গেছে, এই যে, সবার ভেঙে গেছে, হ্যাঁ। তো এই জন্য আমাদেরকে ব্লকও জানতে হবে, ব্লক এডিটর জানতে হবে, এবং হচ্ছে আমাদের এক্সপ্লোর কমান্ডটাও জানতে হবে। এখন আমরা অলরেডি ইনসার্টটা দেখে ফেলছি, ইনসার্ট কিভাবে করতে পারি। এখন আমরা দেখবো স্কেল আমরা কিভাবে করতে পারি। স্কেল কমান্ডটা আমাদের কেন কাজে লাগতে পারে, ধরেন আপনার ড্রয়িং করতে করতে কিছু কিছু সময় মনে হতে পারে যে আসলে আমি তো অন্য ড্রয়িং থেকে কপি করছিলাম, সেই ভাইয়াটা হয়তো বা ঠিক মতো স্কেলে করে নাই, বা একটা টিউব লাইট 4 ফিট হওয়ার কথা উনি হয়তো একটু ছোট করে ফেলছে, বা আমার ড্রয়িংটা সুন্দর করে দেখানোর জন্য একটু বড় একটা সিম্বল হলে ভালো হয়। স্কেল আমরা কিভাবে করতে পারি, ধরেন আমি এটাকে ডাবল করব, আমি এটাকে এমনি করে ধরলাম, এরপরে স্কেলে ক্লিক করি, দেখেন এই যে এটা করার জন্য আপনি চাইলে এমনি করে ধরতে পারেন, তারপরে এখানে রাইট বাটনে ক্লিক করেন, স্কেল, দেখছেন। So, এরপরে এটাকে ধরে আমি 2 গুণ করবো, আমি সিম্পলি কিবোর্ড থেকে 2 ক্লিক করলাম, এন্টারে চাপ দিলাম, এই দেখেন 2 গুণ হয়ে গেল। তো এই স্কেলটা আমাদের কাজে লাগবে, কিন্তু আমরা যখন মানে অটোক্যাড ড্রয়িং এর দিকে যাবো তখন দেখবেন স্কেলটা আমাদের প্রতিনিয়তই ইউজ করতে হবে। এরপরে আমরা আরেকটা জিনিস জানতে পারি, সেটার নাম হচ্ছে হোয়াট ইজ অফসেট, হোয়াট ইজ ডিভাইড কমান্ড, হোয়াট ইজ স্প্লিট কমান্ড। এটা একটু দেখেন। সো আমি এই রুমের মধ্যে মনে করেন 2টা ফ্যান ইউজ করবো, হ্যাঁ। সো আমাদের ফ্যানের জন্য এই সিম্বলটা আমরা ইউজ করে থাকি, এই যে আমি এখানে নিয়ে আসলাম, সিম্পলি আমি এই এই রুমের মধ্যে 2টা ফ্যান ইউজ করবো। আমি এই বেডটার সিম্বলটা সরাই দিই, হ্যাঁ এটা সরাই দিলাম, এটাও সরাই দিই, যাতে আমি আপনাদের দেখাইতে পারি। দেখাই, সো আমি এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত আমার হচ্ছে টেরিটরি এই রুমের জন্য। সো আমি যদি মাপি, সো মাপার জন্য কি করতে হয়, এই এই কমান্ডটি ইউজ করবেন, এটা তো থাকবে। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, সো ক্লিক করে আপনি একটা ওয়াল থেকে আর একটা ওয়াল পর্যন্ত এটা টেনে নিয়ে আসবেন। দেখেন আমি এটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম, এই যে। সো আমার কত আছে 4637। আমি তো মনে করছি যে আমাদের ডিজাইনে বা আমাদের কোডে বলছে যে এরকম একটা স্পেস হলে তুমি 2টা ফ্যান ইউজ করতে পারো। সো আমার কোডের মধ্যে থাকবে, আমি দেখাবো, একটা মেসেজ আছে, ফ্যানের সিম্বল বা যে কোনো সিম্বল করার আমি পলিসি গুলো বলে দিচ্ছি। ওকে। তো এরপরে আমি যদি এটা একটু দেখি, তাহলে আমার 2টা হয়তো ফ্যান লাগতে পারে। তো 2টা যদি ফ্যান লাগে, সেক্ষেত্রে আমি এই 2টা ফ্যানের জন্য প্রপার স্পেসটা কোন জায়গা পাবো। তো এটা করার জন্য আপনি যদি মনে করেন যে রুমের মাঝ বরাবর ফ্যান ব্যবহার করবেন, আপনি একটা লাইন টেনে নেবেন, দেখেন এই যে এল বাটনে ক্লিক করেন, এল মানে লাইন, এইখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে আসি, নিয়ে আসলাম। তো এই লাইনটা আমার টানা আছে, এখন আমি এই যে মধ্যে 2টা ফ্যান ব্যবহার করবো, তো ফ্যান দিয়ে ইকুয়ালি করতে চাই, তাহলে দেখেন আমার একটা ফ্যান এই লাইনে বসবে আর একটা ফ্যানে এই লাইনে বসবে, তো 2টা ফ্যান আমার দরকার। তো আমি চাচ্ছি লাইনটাকে 2 ভাগে ভাগ করব। তো ভাগ করার জন্য ডিভাইড কমান্ড আমার লাগবে, ডি আই ভি দিলে ডিভাইড কমান্ড আসবে, দেখেন ডি আই ভি। তো ডিভাইড কমান্ড আমার আসলো, এন্টারে চাপ দিলাম। তো এখন আমি এই লাইনের উপর ক্লিক করে 2 ক্লিক করে, দেখেন যে 2 ক্লিক করলাম, সিম্পলি 2 ক্লিক করলাম, আমার লাইনটা দেখেন 2 ভাগে ভাগ হয়ে গেছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তার মানে আমার লাইনটা একদম ইকুয়ালি 2 ভাগে ভাগ হয়েছে। তো এই যে ভাগের জন্য যে চিহ্নটা আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এটা। সেটা করার জন্য এখানে যাবেন, ইউটিলিটিস এ যাবেন, এখানে যাবেন, এখান থেকে পয়েন্ট স্টাইলে যাবেন, পয়েন্ট স্টাইল থেকে যেটা আপনার পছন্দ সেটা আপনি চয়েস করে নেবেন। ধরেন আমার এটা পছন্দ, আমি এটা নিলাম, ওকে করে দিলাম। সো আমি দেখেন এই 2 ভাগ হয়েছে, ঠিক আছে, বাট আমি তো চাচ্ছি ফ্যানটা যেন ইকুয়ালি 2 ভাগে বসে। তার মানে আমার লাইনটাকে 3 ভাগে ভাগ করতে হবে মিনিমাম। সো আমি এই ডিআইভি যাই, এখানে ক্লিক করি, 3 ক্লিক করে দেখেন এই যে 3 ক্লিক করলে আমার ফ্যানটা হয়তো এটাকে কপি করে এই জায়গার মধ্যে বসাইতে হবে, এই একটা, এই একটা, দেখছেন বসে গেল, এই একটা, এই একটা। যদি আমি ফ্যানের ক্লাসে জেনে বলবো যে ফ্যান বসানোর গাইডলাইন কি, বাট আমি এখন এটা বলে রাখি যে যে কোনো ফিক্সার বসানোর জন্য নিয়মটা হচ্ছে একটা ফিক্সার থেকে আরেকটা ফিক্সারের যে ডিস্টেন্স, এই ফিক্সার থেকে তার পার্শ্ববর্তী ওয়ালের ডিস্টেন্স অর্ধেক হইতে হবে, দেখেন
এখান থেকে যদি আমি এই পর্যন্ত দেখি, সো সেম ডিস্টেন্স হয়ে গেছে, তাই না? সো আমার এই ফ্যান থেকে এই ফ্যান আছে 1546 মিলিমিটার দূরে, এই ফ্যান থেকে এই ওয়াল আছে 1546 মিলিমিটার দূরে। তবে আমাদের কোড অনুযায়ী এই ফ্যান থেকে এটা যদি 2 হাত দূরে থাকে, এই ফ্যান থেকে পরের ওয়ালটা বা তার পার্শ্ববর্তী ওয়ালটা হাফ হাত দূরে হবে বা 1 হাত দূরে হবে, মানে অর্ধেক হইতে হবে। তো এইটা আমরা কিভাবে এনশিওর করতে পারি? এইটা করার জন্য আমাদের আরেকটু অন্যদিকে যাইতে হবে। দেখেন আমার 2টা ফ্যান বসবে, আমি ডিআইভি করলাম, এন্টারে চাপ দিকে 4 ভাগে ভাগ করলাম, দেখেন 4 ভাগে ভাগ করলাম। তো আমার এইটা একটা ভাগ লাইনের, এইটা একটা ভাগ 2 ভাগ, এটা একটা ভাগ 3 ভাগ, এটা একটা ভাগ 4 ভাগ। আমি করলাম কি, এই মাঝখানের ভাগটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি ফ্যানটা কপি করি, কপি করার পরে আমি এটাকে এইখানে বসাই, এটাকে এইখানে বসাই, দেখছেন? তো এরপরে কি হলো, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন। তো আপনি এগুলো এখন দরকার নাই, তো এগুলো আপনার শুধুমাত্র ভাগ করার পারপাসে ইউজ করেছেন। তো এইখান থেকে যদি আমি মাপি, এইটা আমার আসলে হচ্ছে 1059, এটা আপনি মাপেন ডাবল। তো এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই জন্য মনে রাখবেন, যখনই আপনি কোনো লাইনের উপর ডিভাইড কমান্ড ইউজ করবেন, যতগুলা জিনিস আপনি বসাবেন তার ডাবল সংখ্যক আপনি ডিভাইড নেবেন। যদি মনে করেন আপনার লাইনে 10টা ফ্যান বসাইতেন, তাহলে আপনি ডিআইভি লিখে 20-এ ক্লিক করতেন আর একটা করে মাঝখানটা ডিলিট করে দিতেন। হ্যাঁ, তো এইটা আমাদের মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কিভাবে আমরা প্রপারলি ডিভাইড কমান্ডটা ইউজ করতে পারি। এখন আমরা একটা ফিলিট নামে একটা কমান্ড আছে, এটা আমরা জানবো। তো ফিলিট কমান্ডটা কেন কাজে লাগে? ধরেন আমি মনে করি যে এই সুইচ বোর্ড থেকে আমি লাইটে কানেকশন করে দেবো, সো আমি এই সুইচ বোর্ড থেকে লাইটে যাই, এই পর্যন্ত আমি এই পর্যন্ত আনলাম, এখানে এই পর্যন্ত আনলাম। এখন আমি চাইলে এই দুইটাকে ডিলিট করতে পারি, কারণ আমার এটা দরকার নাই। সো তার জন্য কি করবো, ট্রিম নিবো, দেখেন যে ট্রিম নিলাম, ডিলিট, ডিলিট। এখন এটা দেখতে অতটা সুন্দর লাগতেছে না, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। তো নর্মালি কোনো ক্যাবলে 90 ডিগ্রি বেন্ড করা যায় না। তো ক্যাবলের বেন্ডিং রেডিয়াস নামে একটা টার্মস আছে, ক্লাসে আমরা দেখাবো। তো আপনি চাইলে এই বেন্ডিংটা এইখানে করে যেতে পারেন, তো এটার জন্য ফিলিট ইউজ করতে হয়, দেখেন এফ ফিলিট। এরপরে বলতেছে যে এইটা এবং এইটার মধ্যে বেন্ডিং রেডিয়াসটা কতটুকু করবা। তো বেন্ডিং রেডিয়াস আপনি ম্যানুয়ালি দিতে পারেন, অথবা আপনি যদি ক্যালকুলেশন করে বের করেন সেটা করতে পারেন। তো ম্যানুয়ালি যদি করতে চান সেক্ষেত্রে আরে ক্লিক করবেন। এরপরে আপনি মনে করেন যে এইখান থেকে আপনি এই পর্যন্ত বেন্ড করবেন, দেখেন এই যে বেন্ড করলাম, এই যে বেন্ড করে ফেললাম। হ্যাঁ, তো বেন্ড করলাম। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি যদি এখন এফ এ ক্লিক করি, এরপর আমি এই লাইন এবং এই লাইনে ক্লিক করি, ক্লিক করে দিলাম, দেখছেন? তো এই ড্রয়িংটা কিন্তু দেখতে সুন্দর। তো এই ফিল্ডটা আপনি ইউজ করতে পারেন, তো ফিল্ডটা আমাদের কাজে লাগবে। এরপরে আমরা আরেকটা দেখতে পারি অফসেট হিসাবে, আমরা বুঝতে পারি অফসেট জিনিস আসলে কি কাজে আমাদের লাগতে পারে। যেমন ধরেন আমি এই জায়গাতে একটা লাইন নিছি, লাইন নিছি, আমি মনে করতেছি এই লাইন থেকে আমার কমপক্ষে 1 ফিট দূরে আমার আর একটা লাইন দরকার হবে। তো লাইন দরকার হবে কেন? কারণ আমি এটা ফ্রি অ্যাক্সেস রাখতে চাচ্ছি। তো আমি হয়তো এটাকে এমনি করে ধরে কপি মনে করেন 1 মিটারে, এখন 300 mm দূরে আমি রাখলাম, এই যে দেখেন। তো এই যে পুরো প্রসেসটা আমি করলাম, এটাকে বলে অফসেট। অফসেট অনেক ভাবে করা যায়, বাট অফসেট আমাদের লাগবে কিন্তু যখন আমরা ইকুইপমেন্ট লেআউট তৈরি করবো বা বিভিন্ন প্যানেল বোর্ডের ডিজাইন করবো, তখন কিন্তু অফসেট কমান্ড আমাদের লাগবে। সো অফসেট বলতে বোঝানো হয় হচ্ছে স্পেসিফিক কোন একটা জোন থেকে আমি কতটুকু স্পেস ফাঁকা রেখে আমি আমার কাজটা করতে যাচ্ছি, এটাকে বলা হয় অফসেট। ওকে, এরপরে আমরা আর একটা করতে পারি ড্রয়িং এর ম্যাথ প্রপার্টিস। ম্যাথ প্রপার্টি জিনিসটা কেমন? যেমন ধরেন আপনি এই ওয়ালটা এই কালার দিয়ে করা আছে, আমি কালারটা চেঞ্জ করে দিই। মনে করেন সামাও আপনার এটা ইয়েলো কালার করা আছে, আপনার মনে হইতেছে যে ভাইয়া ইয়েলো কালার ভালো লাগতেছে না, আমি চাচ্ছি এই কালারটার জন্য এটার মতো হয়ে যায়। তো আপনি ম্যাথ প্রপার্টিস ইউজ করতে পারেন, যে এম, এতে ক্লিক করেন, এন্টার চাপ দেন, এটা ধরে ক্লিক করে এটার মতো করে দেন, এই যে দেখেন, হয়ে গেল। তার মানে কি এইটার মতো এইটাকে আপনি ক্লিক করে দিলেন। এটা কিভাবে আমরা করলাম? এই যে এম, এ, এন্টার, এখানে ধরে আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন হয়ে গেল। তো এইটা আমাদের মোটামুটি কখন কাজে লাগবে? যেমন ধরেন আমরা হয়তো সবগুলা ওয়ারিং করছি, কোনো ওয়ারিং এর হয়তো কালারটা আমরা ভুল করে ফেলছি, তো সেই ক্ষেত্রে আমি পাশের ওয়ারিংটাকে কপি করে ওটার মধ্যে ম্যাচ করে দিলাম। তো সেই ক্ষেত্রে আমার এই এই জিনিসটা কাজে লাগতে পারে। এখন আমরা একটা জিনিস দেখে আসছি যে লেয়ার ইন অটোক্যাড, তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। মানে যদি আপনি মনে করেন ড্রয়িংটা প্রপার ওয়েতে করতে চান, মানে অ্যাজ এ, মানে হাউ টু সে যে, মানে অ্যাজ এ টপ প্রফেশনাল হিসেবে আপনি কোনো ড্রয়িং করতে চান, সেক্ষেত্রে অলওয়েজ এভরি সিঙ্গেল ড্রয়িং আপনাকে লেয়ার মেনটেন করতে হবে, এটার কোনো বিকল্প নাই। সেটা হচ্ছে এই জায়গাতে দেখেন আমার ডিফারেন্ট টাইপের ড্রয়িং আছে। আমি যদি এটাও ওদের মতো করে করে দেখাই, এইখানে তো কি কি আছে, এইটা মনে করেন হচ্ছে একটা ডাইনিং টেবিল, এইটা একটা বেড,
এইটা আমার একটা লিপস একটা কালার ইউজ করছে। তো এই যে কোনো ড্রয়িং এর মধ্যে আপনার যদি এমন হয় যে ধরেন অনেকগুলো আইটেম আছে, দরজা জানালা লাইট ফ্যান সিসিটিভি, তো এগুলা এক একটা লেয়ারে করতে হয় যাতে করে আপনি বুঝতে পারেন যে কোন ড্রয়িংটা কি কি দিয়ে আপনি করছেন। যেমন ধরেন আমরা ছোটবেলায় পিকচার আঁকানোর সময় ডিফারেন্ট টাইপের পেন্সিল ইউজ করতাম না, এক্স্যাক্টলি সেম পলিসিটা এখানে থাকে। আমি যদি মনে করি যে আমার একটা লাইট আমার তৈরি করতে হবে, লাইটের জন্য একটা লেয়ার থাকবে, ফ্যানের জন্য একটা লেয়ার থাকবে, সিসিটিভির জন্য একটা লেয়ার থাকবে। তো লেয়ার আমরা কেমনে তৈরি করতে পারি এইটা আমরা একটু দেখে আসি। দেখেন এখানে ওরা বলছে লেয়ার প্রপার্টিস, দেখছেন এই যে এখানে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আমি তো সাজায় রাখছি, তো আমার জন্য এটা মনে করেন এইরকম জায়গাতে আসে। তো আপনার ক্ষেত্রে কি হবে, আপনার ক্ষেত্রে হয়তো এটা বড় আকারে আসবে, সামনের দিকে হয়তো আসবে। তো যেভাবে আপনি করেন না কেন এরকম একটা জিনিস আপনার সামনে আসবে, এরকম একটা জিনিস। তো এগুলো হচ্ছে লেয়ার, হ্যাঁ। তো আপনি চাইলে এখানে নতুন লেয়ার তৈরি করতে পারেন, বা মনে করেন যে এই লেয়ার গুলোকে আপনি চেঞ্জও করতে পারেন। যেমন আমি মনে করতেছি যে এখানে একটা লাইট লেয়ার তৈরি করবো, আমি ধরেন এখানে এখানে যাবো, এখানে যে এটা, তো এটা হচ্ছে নিউ লেয়ার। আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, নতুন লেয়ারটা তৈরি হয়ে গেল। আমি লিখলাম যে এইটা আমার লাইট লাইট। সো যেহেতু আমি ইলেকট্রিক্যাল করতেছি, সো আপনি সিম্পলি এটাকে মনে করেন ইএল লিখে রাখেন, যে ই এল, একটা হাইফেন দেন, সেই ইলেকট্রিক্যাল লাইট হিসেবে থাকলো। এরপরে মনে করেন আপনি এন্টার চাপ দিয়ে দেন, দিলাম। সো নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে আপনার। এইটার কালার আপনি ঠিক করতে পারেন, আপনি এখানে যান, যাওয়ার পরে আপনি কালার মনে করেন সামা হয়তো ইয়েলো করছেন, এই যে ইয়েলো করলেন। তো এখন আপনি করবেন কি, যখন আপনি লাইট আঁকানোর চেষ্টা করবেন, আপনি এই এন্টার জায়গা থেকে ওই ইএল লাইটটা চয়েস করে নেবেন। দেখেন আমি এখানে যাই, এই ইএল লাইট আমি চয়েস করলাম, করার পরে এটাকে বাই লেয়ার করেন, এটাকে বাই লেয়ার রাখবেন, এটাকে বাই লেয়ার রাখবেন। তারপরে মনে করেন আমি যদি যতগুলা কালার আমি আছে, বা সরি যতগুলো আমার লাইট আছে সবগুলা এইটা দিয়ে আমি তৈরি করতে পারি। দেখেন এই যে এটা, বা মনে করেন আমার কোনো লাইট হয়তো এরকম থাকতে পারে, সবগুলো আমরা এরকম। তো আমাদের একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং একটু দেখাই এখানে। তো দেখেন আমার এই যে ইলেকট্রিক্যাল ড্রয়িংটা পুরোটা, আমার যে লাইট গুলো আছে সবগুলো একই রকম দেখতে, দেখছেন এই যে এটা। তো এটা কি ই লাইট। তো আমাদের এই যে লেয়ারটা আছে এটাকে আমরা লিখছি কি ই লাইট। ফ্যানের এখানে যাই, দেখেন ই ফ্যান। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হয় যে আমি যে ড্রয়িংটা করি না কেন এটা যেন লেয়ারে থাকে। আপনি সিম্পলি ধরেন আমার যে এই লাইট গুলো আছে, আমি দেখেন একটা লাইট যদি ডিলিট করতে চাই আমি কি করতাম, এমনি করে ধরে এটা ডিলিট করে দিলাম। আর যদি আমি মনে করি যে আমার ড্রয়িং থেকে আমি লাইট রাখবোই না, আমি ড্রয়িং এ লাইট ছাড়া প্রিন্ট দিব, আমি সিম্পলি ধরেন এখানে যাই, এই যে লেয়ার আইসোলেট আমি এখানে ক্লিক করি বা অফ করি, এখানে যাই, সিম্পলি যে কোনো একটা লাইটে ক্লিক করে দিলাম, এই দেখেন আমার ড্রয়িং এ কোনো লাইট নেই, সব সব আমার লাইট ছাড়া ড্রয়িং। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে আপনি একটা সিঙ্গেল ক্লিকে আপনার পুরো ড্রয়িংটাকে নিজের মতন সাজাতে পারতেছেন। মনে সময় আপনি দেখবেন যে হয়তো আমার এই মুহূর্তে হয়তো ওয়ারিং এর দরকার নেই, ওয়ারিং ছাড়াই হয়তো আমি ড্রয়িংটা জমা দিতে চাচ্ছি, আমি সিম্পলি এখানে ক্লিক করলাম, এটা আমি ওয়ারিং অফ করে দিলাম, দেখছেন। তো সুইচ বোর্ডের ওয়ারিং অফ, আমার ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ড পর্যন্ত এই ওয়ারিংটা অফ থাকে, একটা সিঙ্গেল ক্লিক হয়ে গেল। তো এই জন্য অলওয়েজ আমাদেরকে লেয়ার মেনটেন করে কাজ করতে হবে। তো আমি যেটা করবো যে এই সিম্বল গুলো দিয়ে দিব, সেই লেয়ার গুলো অটোমেটিক আসবে, বাট আপনি চাইলে নিজের মতো করে লেয়ার গুলোকে ডিফাইন করে ফেলতে পারেন। আর লেয়ারে যখন কালার ঠিক করবেন অলওয়েজ আপনি এই কালার গুলো ইউজ করবেন, যে এই 1 থেকে শুরু করে 9 এর মধ্যে যে কালার গুলো আছে সেটা। তো এইখানে কিছু যদি বলে দিই, যে মনে করেন আমাদের ইলেকট্রিক্যালের জন্য আমরা বেশিরভাগ সময় ইউজ করে থাকি রেড, গ্রিন, সায়ান, ব্লু, মেজেন্টা। এর মধ্যেই কম বেশি থাকে বিভিন্ন এক একটা স্পেসে এক একটা জিনিস আমরা ইউজ করে থাকি, সেটা আপনার মধ্যে একটু করতে পারবেন। এরপরে যেটা আছে যে ইলেকট্রিক্যাল লিজেন্ড আমরা কিভাবে তৈরি করতে পারি, হ্যাঁ? So, আমি ধরেন ইলেকট্রিক্যাল লিজেন্ড একটা দিকে একটু চাই, আমি এখানে যে লিজেন্ড গুলো তৈরি করে রেখেছি আমি যদি একটু দেখাই, ধরেন আমি যদি এটাই মনে করি আমার তৈরি করতে হবে, তো একটা আমি অলরেডি করে দেখাইছি যে কিভাবে আমরা করতে পারি। ধরেন ফ্যানের দিকে যদি আমি তাকাই, এখানে আমি একটু যাই, মুভ করি, এটা মুভ করে। সো এই ক্ষেত্রে আপনি ফ্যানটাকে একটু অ্যানালাইসিস করেন, এখানে কি কি আছে, একটা সার্কেল আছে। সো আমি সার্কেলটা একটু আঁকাই নিই, সার্কেলটা আঁকাইলাম। এখন আমাদের দেশে যে ফ্যান গুলো আমরা পাই, সেই ফ্যান গুলা আপনার পাখার যে ডিস্টেন্সটা হয়, পাখার ডিস্টেন্সটাকে নর্মালি বলা হয় সুইপ, ফ্যানের সুইপ এই যায় এই যে এই পর্যন্ত। মানে আপনার বৃত্তের যে কোনো একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত পর্যন্ত ডিস্টেন্স, এটাকে বলা হয় ফ্যানের সুইপ। তো বাংলা ভাষায় বলা হয় যে ফ্যানের একটা পাখা থেকে আর একটা পাখার ডিস্টেন্সটা ফ্যানের সুইপ। তো ফ্যানের সুইপ অনুযায়ী বাংলাদেশে পাওয়া যে ফ্যান গুলা সেগুলোকে আমরা নর্মালি 56 ইঞ্চি, 48 ইঞ্চি এবং 36 ইঞ্চি এই তিন ভাগে ভাগ করি। তো বেশিরভাগ জায়গাতেই আমাদের দেশে 56 ইঞ্চির ফ্যানটি ইউজ করা হয়। তো আমাদের ড্রয়িং এ কি আছে, ফ্যানটাকে একটু সুন্দর দেখানোর জন্য কি করছি,
এইখান থেকে একটা লম্বা দাগ টানছি, দেখেন যে সিম্পলি একটা লাইন টানছি, এখানে একটা লাইন টানছি। তো আপনি চাইলে এটাও করতে পারেন, অথবা আপনি সিম্পলি এই পর্যন্ত লাইনটা টেনে দেবেন। এই যে দেখেন একটা লাইন টেনে নিলেন, মানে আপনার মতো করে প্ল্যানটাকে আপনি ডিফাইন করে নেবেন কিভাবে আপনি করতেছেন। তো এইটা করার জন্য দেখেন আমাদের কি কি কমান্ড লাগবে, সর্বোচ্চ একটা সার্কেল কমান্ড আর শুধুমাত্র লাইন কমান্ড, আর কিন্তু কোনো কমান্ড নাই। দেখেন একটু ভালো করে যদি খেয়াল করে দেখি, আপনি চাইলে আর একটু টেকনিক্যালি করতে পারেন। দেখেন কিভাবে আমি এই যে সার্কেল গুলো আছে, এই একটা, এই একটা, এই একটা, এটাকে আমি চাইলে একটু ভাগ ভাগ করতে পারি। দেখেন এই যে, দেখছেন এই পর্যন্ত। সো আমার কিন্তু একটুকু দরকার নাই। আমি সিম্পলি দেখেন এটাকে কিভাবে করতেছি, কেটে দিতেছি। এই যে এই পর্যন্ত আনলাম, এটাকে এই পর্যন্ত আনলাম, এরপরে আমি এটাকে এই পর্যন্ত আনলাম, এই পর্যন্ত আনলাম, এই পর্যন্ত আনলাম, এই পর্যন্ত আনলাম। এখন আমার এই মাঝখানে এগুলো দরকার নাই। So আমি কি করবো, ট্রিম, এই দেখেন টি আর ট্রিম, আমি শুধুমাত্র এগুলোকে ডিলিট করে দিচ্ছি এখানে। এই যে So এমনি করে আপনার মতো করে একটু সময় নিয়ে এটাকে আপনি রেক্টিং হাউ টু সে, যে সার্কেল দিয়ে করতে পারবেন, আপনি লাইন দিয়ে করতে পারবেন, বা আপনি চাইলে নিজের মতো করে এটা ডিফাইন করে নিতে পারেন। শুধুমাত্র মনে রাখতে হবে যে আমার জিনিসগুলো যে অ্যাকুরেটলি অ্যাকর্ডিং টু মাপ অনুযায়ী হয়। সো আমাদের মনে রাখ যেটা হবে যে এই ফ্যানের যে মাঝখানে যে বৃত্তটা আছে, এখান থেকে আমার সর্বোচ্চ যে পাখাটা আছে, এটাকে এমন একটা লেভেলের মধ্যে আনতে হবে যাতে আমার বৃত্তের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত 56 ইঞ্চির মধ্যে থেকে যায়, রাইট? সেইটা একটা ব্যাপার। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, যে কোনো লাইট যখন আমরা করবো, আমি ফিজিক্যাল মাপটা জেনে নেবো। যেমন ধরেন আমাদের যে টিউবলাইট আমরা পাই, টিউবলাইট গুলো একটা থেকে আর একটা ডিস্টেন্স, এইটা হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার। বাট টিউবের নিজে যে ডিস্টেন্সটা, মানে একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার ডেটা থেকে আমরা পাই। আবার ধরেন এই যে আমার এইখানে যে লাইটটা আছে, এই লাইটটা আমার কতটুকু রেডিয়াসে আছে, এইটা হচ্ছে যে মডেলটা আপনি ইউজ করতেছেন তার উপর এটা ডিপেন্ড করে। কোনো লাইট মনে করেন তার হয়তো টোটাল আপনার ডায়ামিটার আছে 6 ইঞ্চি, কোনটা 9 ইঞ্চি, কোনটা 12 ইঞ্চি, কোনটা মনে করেন 15 ইঞ্চি, যদি আপনার একটু সার্কুলার হয়। আবার যদি মনে করেন যে না, আপনার একটি স্কোয়ার টাইপের লাইট, স্কোয়ার মানে এই টাইপের লাইট, ধরেন এই টাইপের লাইট, তার মানে হয়তো এই দিক থেকে এটা 1 ফিট হবে, 9 ইঞ্চি হবে, এটা 9 ইঞ্চি, এটা 1 ফিট। তো তার উপর ভিত্তি করে এই সিম্বল গুলাতে যখন আপনি তৈরি করবেন, তখন এটা আপনি এনশিওর করে নেবেন। যেমন আমি ধরেন আমাদের যে প্যানেল লাইট ইউজ করে থাকি, একটু আগে যে ড্রয়িংটা দেখলাম এটা এখানে। তো এই লাইট গুলো টিপিক্যালি হয় হচ্ছে আমাদের 1 ফিট বাই 1 ফিট। এই যে এইটা এই পর্যন্ত 1 ফিট, এইটা 1 ফিট, এইটা 1 ফিট, এটা 1 ফিট। তো এটা যদি আঁকাইতাম কি করতাম, সিম্পলি ধরেন লাইনটা নিতাম এখান থেকে, এই আমি 1 ফিট মানে 300 mm নিতাম, এই 300 mm, এই আমার 300 mm, এইটা আমার 300 mm, 300 mm, এই আমার 300 mm। তারপর আমি কি করেছি, লাইন কমান্ড নিচে দেখেন, সিম্পল লাইন কমান্ড, কিছুই না। এইটা, এই আমার এইটা, তারপর আমি যে ব্লক করলাম সেই ব্লকটা আমি করে দিতাম, আমার দেখেন কাজটা কিন্তু শেষ। তো এভাবে করে আমরা আমাদের এই মানে হাউ টু সে যে আহ এই ব্লক গুলা বা ইলেকট্রিক্যাল লিজেন গুলা তৈরি করি। তো আমি যেটা করবো আপনাদের ক্লাসের শেষে, সেটা হচ্ছে এখানে দেখেন লিজেন তৈরি করা আছে, এই যে সো মেবি এটা, সেই লিজেন গুলো আপনারা পেয়ে যাবেন, এখান থেকে আপনি কপি করতে পারেন বা নিজের মধ্যে করে সাজিয়ে নিতে পারবেন। তো আশা করি এগুলা দিয়ে আপনার ইলেকট্রিক্যালের যে প্রিলিমিনারি যে কাজগুলা, সেটা আপনি হয়তো করে ফেলতে পারবেন। তো ইলেকট্রিক্যাল লিজেন তৈরি করার সময় যেটা আমি মানে নিজে বিলিভ করি, সেটা হচ্ছে প্রত্যেকের মনে করেন চিন্তা ভাবনা একরকম, প্রত্যেকের কালার সিলেকশন একরকম, প্রত্যেকে হয়তো তার মতো করে চিন্তা ভাবনা করতে অভ্যস্ত। তো এই কারণে আপনি চাইলে নিজের মতো করে কালারিং করতে পারবেন। তো আমাদের দেশে ফ্যানের জন্য সবাই মোটামুটি দুটো কালার ইউজ করে থাকে। একটা হচ্ছে মেজেন্টা কালার, এই যে এই কালারটা, এইটা, অথবা ব্লু কালার ইউজ করে থাকে। তো আমাদের অফিসে আমরা বেশিরভাগই এইটা ইউজ করে থাকি, গ্রিন ইউজ করে থাকি। আর লাইটের জন্য বেশিরভাগ মানুষ ইউজ করে থাকে আইদার ব্লু অথবা মেজেন্টা অথবা লাল। তবে আমাদের একটা নির্দিষ্ট কালার আছে, এই কালারটাকে বলা হয় 150 কালার, আপনি এটা ইউজ করতে পারবেন। আর ডিবি বোর্ডের জন্য আমরা নর্মালি ইউজ করে থাকি হচ্ছে এই মেজেন্টা কালারটা। তো এই জন্য প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা আছে, তো আপনার মতো করে কালার গুলাকে আপনি ডিফাইন করতে পারবেন। নেক্সট, জি আর্কিটেকচারাল ড্রয়িং গুলো পাবেন, আপনারা যেগুলো দেখছেন সবগুলাই পাবেন। সার্কেল আঁকবো বা ডিফারেন্ট কালার করবো, ডিজাইনের ফাইলগুলো শেয়ার করে দিয়েছি। সো সার্কেল আঁকাটা খুবই ইজি। আপনি সিম্পলি এখানে ধরেন, এই যে ধরেন এটা, এরপর আপনি যে কোনো এক জায়গাতে ক্লিক করেন, এই যে ক্লিক করেন, এরপর আপনার যদি কালার পছন্দ না হয় আপনি এমনি করে যাবেন, যাওয়ার পরে এখান থেকে চেঞ্জ করে দেবেন। এই যে দেখেন, এই যে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা মতো। আর যদি মনে করেন নির্দিষ্ট একটা মাপে আঁকতে চান, সেক্ষেত্রে যেটা করবেন আমি এখানে একটু করে দেখাই।
আমি ধরেন এই সার্কেলটা নিলাম এখানে, এই যে সার্কেল নিলাম, আমি ধরেন এখানে একটা ক্লিক করার পরে আমি ধরেন সামা মনে করলাম এটাকে আমি 200 করবো, এই যে দেখেন 200 মিলিমিটার। হ্যাঁ, তো আপনি এটা মাপটা নেন যে সার্কেলটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কত আসছে, আপনি এখানে যান, এখানে দেখেন আমি যদি মনে করি যে এটার ডায়ামিটারটা নেবে, দেখেন ডায়ামিটার, এখানে ক্লিক করি, আপনি সিম্পলি যে কোনো একটা জায়গায় ক্লিক করেন, এই ডায়ামিটার শো করতেছে, দেখছেন এই যে 400 ডায়ামিটার, কারণ আমরা 200 রেডিয়াসে করছি, তো ডায়ামিটার মানে রেডিয়াস ডাবল, দেখেন 400 হচ্ছে। আপনি রেডিয়াস মাপতে চান, আপনি এখানে যাবেন, এই যে রেডিয়াস, দেখেন এই যে 200, দেখছেন এই যে 200। তার মানে হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনার যে ফ্যানটা আছে বা যে লাইটটা আছে সেটা হচ্ছে 100 ডায়ামিটারের বা মনে করেন 100 রেডিয়াসের, আপনি সিম্পলি এখানে যাবেন, এমনি করে ধরবেন, এখানে 100 ক্লিক করেন, এই যে দেখেন 100 ক্লিক করলাম। সো আমার রেডিয়াসটা হচ্ছে 100, আমার ডায়ামিটার হচ্ছে 200। আমি কালার যদি চেঞ্জ করতে চাই এমনি করে ধরি, ধরার পরে কালারটা আমি মনে করেন এই যে সিম্পলি এটা দিলে হয়ে যাবে। সো এভাবে করে আমাদের পক্ষে কিন্তু এই কাজগুলা করা পসিবল। হ্যাঁ, তো এই জায়গাতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে মানে হাউ টু সে যে বা যখনই কোনো ড্রয়িং আমরা তৈরি করতে চাই, তো আমাদের জন্য একটা জিনিস এসেন্সিয়াল, সেটা হচ্ছে এইরকম একটা লিজেন্ড যেন আমাদের তৈরি করা থাকে। কোথায় গেল সেটা, maybe এখানে, এই লিজেন্ডটা যেন তৈরি করা থাকে। তো এইটা আমাদের অফিসিয়াল লিজেন্ড। তো ধরেন আমরা হয়তো এটা অভ্যস্ত কাজ করতে করতে, এখন আপনি যখন নিজে কাজ করবেন মেবি আপনার মনে হতে পারে যে ভাইয়া মেবি আমার হয়তো এইটা ভালো লাগতেছে না, আমি হয়তো এর থেকে বেটার লিজেন্ড তৈরি করতে পারি। হ্যাঁ, এইটা আমি এনকারেজ করি অলওয়েজ, যে আপনি এটাকে মডিফাই করে নিজের মধ্যে করে দাঁড় করায় ফেলবেন, যাতে করে আপনি আপনার একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। কারণ লিজেন্ড দেখলেই মানুষ আসলে জাজ করে কার ড্রয়িংটা কতটা সুন্দর বা কার ড্রয়িংটা দেখতে ভালো লাগতেছে। সো লিজেন্ডটা অনেক মনোযোগ দিয়ে করবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন যে ভাইয়া এই লিজেন্ড আমি বুঝতেছি না এটার ফিজিক্যাল মাপটা কত, আমাকে বললে সেটা আমি হয়তো সেটা বলে দেবো যে ভাইয়া এই টাইপের লাইটের জন্য এই মাপ। ওকে, এখন আমরা আর একটা জিনিস দেখে আছি যেটা আমি একটু ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে মনে করেন আমি যখন একটা টাইটেল বক্স তৈরি করে নিই, আমি কোথায় করছি, মেবি হয়তো এই জায়গার মধ্যে আসে, এই যে। তো এইটাকে আমরা কিভাবে প্রিন্ট বা পিডিএফ করতে পারি, আমি সিম্পলি এখানে কন্ট্রোল পি তে ক্লিক করি, এখানে যাবেন। সো এইখান থেকে আপনি এটা চয়েস করবেন যে ডিডাব্লিউ, যেহেতু পিডিএফ, যদি পিডিএফ করতে চান, আপনার যদি মনে করেন প্রিন্টার থাকে প্রিন্টার সিলেক্ট করে নেবেন, করার পরে এখান থেকে উইন্ডোজে যাবেন, এই পুরোটাকে আপনি করে ধরবেন, এই যেটা এই আমি আপনি করে ধরলাম। এরপরে আমি প্রিভিউতে যাই, এর প্রিভিউ। সো প্রিভিউতে যাওয়ার পরে আমি এটাকে রাইট বাটনে ক্লিক করি, সো প্লটে যাব, সো প্লট থেকে আমি এই ডেস্কটপে বা যে কোনো জায়গায় আপনি সেভ করতে চান, লাইক মনে করেন আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই, এই ধর আমি এই নামে সেভ করি। হ্যাঁ, সো করার পরে আমি এটাকে সেভ করে দিয়ে রাখেন। সো এইটা আমাকে এখন পিডিএফটা একটা শো করে দেবে যে পিডিএফটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখেন আমার পিডিএফটা কিন্তু হয়ে গেছে। সো এটা আপনি পিডিএফ করার সময় এমনি করে আসবে, আর যখন আপনি প্রিন্ট করবেন তখন ডাইরেক্টলি প্রিন্ট হয়ে যাবে। ওকে, এখন এই যে আর্কিটেকচারাল ড্রয়িং, এইটা দেখতে এরকম লাগতেছে, বাট আমরা যদি ইলেকট্রিক্যাল ড্রয়িংটা দেখে আসি, এটা আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িং, এটাকে আপনি পিন দেন, দেখবেন যে আপনার ইলেকট্রিক্যাল আইটেম গুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে এটা। সো আমি যদি এখানে একটু দেখাই, দেখেন ইলেকট্রিক্যাল ড্রয়িং যখন আমরা করেছিলাম, মেবি এখানে একটা আমরা পাবো, দেখেন ইলেকট্রিক্যাল ড্রয়িং করার সময় আর্কিটেকচারাল সবগুলোকে আমরা নির্দিষ্ট কালারে নিয়ে আসছি, তারপরে ইলেকট্রিক্যাল আইটেমটা আমি রাখছি। আমি যদি পিন করি, ওকে দিই, so আপনি এখান থেকে এটা চয়েস করেন আগে এটা, তারপরে এটা আপনি 100% সিপিবি করেন, করলেন, এরপর আপনি উইন্ডোজে যান, একটুকু প্রিন্টের জন্য সিলেক্ট করেন, দেখেন তো এটা দেখতে কত সুন্দর লাগে। দেখছেন, সো আমার এখানে শুধুমাত্র ফোকাস পাইছি ইলেকট্রিক্যাল আইটেম গুলো, আমি আর্কিটেকচার কিছু ডিলিট করি নাই। দেখেন নো কলাম ডিলিট করা, আমার বেড ডিলিট করা, কিছু ডিলিট করি নাই, তবে আমার এইখানে ফুল ফোকাস পাইছি হচ্ছে ইলেকট্রিক্যাল আইটেম গুলো, রাইট। তো এইটা আমি ভাবছিলাম আজকে ক্লাসের মধ্যে আমি কাভার করবো, যেটা আমরা কিভাবে করি। তো আজকে ক্লাসের মধ্যে আমি এইটা আর এসএসএম টা কাভার করতে পারিনি, আমি আশা করি নেক্সট ক্লাসগুলোতে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে এই আর্কিটেকচারাল ড্রয়িংটাকে আমরা ইলেকট্রিক্যালি এমনি কেমনি মডিফাই করি, এবং এই পুরো জিনিসটা একটা সিঙ্গেল কমান্ডের মাধ্যমে কিভাবে আমরা পিডিএফ বা প্রিন্টের জন্য তৈরি করতে পারি, এটাকে বলা হয় হিট সেট ম্যানেজার বা এসএসএম। তো দুটো জিনিস আমাদের বাকি থাকলো, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রয়িং এ কনভার্ট করে নেওয়া এবং হচ্ছে এসএসএম করে নেওয়া। ওকে, তো এতটুকু নিয়ে আমাদের হচ্ছে আজকের ক্লাসের টপিকটা ছিল। যদি কারো কোনো প্রবলেম থাকে বা কেউ যদি কোনো জায়গায় বুঝতে না পারেন, প্লিজ এখন জিজ্ঞাসা করতে পারেন এনিথিং, মানে গত তিনটা ক্লাস নিয়ে যত টাইপের কোয়ারিজ আছে বা যদি কোনো কিছু জানা থাকে এখন জিজ্ঞাসা করতে পারেন। হ্যালো ভাইয়া, ভালো আছেন? কি এই তো ভাইয়া।
জি ভাইয়া, মানে এখন দেখি যে অনেক জায়গায় মানে ফ্লোরে ড্রয়িং করে, মানে ফ্লোরে পাইপ টানে। এটা কি জন্য করে, বা এটা সুবিধা অসুবিধাটা কি? আর একটা হচ্ছে কি, যখন আপনার মনে করেন অনেকগুলো পাইপ হয়ে যায়, ছাদ দিয়ে পাইপ টানলে ছাদে আসলে মানে হয়তো যে অনেকগুলো পাইপ রাখার মতো স্পেস থাকে না, বা এত পাইপের কারণে হয়তো যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার থাকে সে হয়তো কমফোর্ট ফিল করে না তার বিল্ডিং এর স্ট্রেংথ কোনো প্রবলেম হবে কিনা। সেই জন্য আমরা করি কি, একটা যেগুলো ইএলবি পাইপ, ইএলবি মানে হচ্ছে টেলিফোন, তারপরে মনে করেন ইন্টারনেটের পাইপ, এগুলাকে আমরা ফ্লোরে করি বা টাইলস নিয়ে যেতে পারি, যাতে করে ছাদে আমরা পাইপের ওই মানে ডেন্সিটিটা কমাইতে পারি। তো এই জন্য অনেক সময় টাইলস নিয়ে যে আমরা পাইপ ইউজ করি। আচ্ছা, ঠিক আছে। আর তবে আমার বলছিলেন একটা ভাই প্রশ্ন ছিল। অ্যাসাইনমেন্ট দিবেন ভাইয়া? অ্যাসাইনমেন্ট থাকবে আজকে, রাইট? সো অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক্যাল, আর ইলেকট্রিক্যাল না, একটা আর্টিফিশিয়াল প্ল্যান দিব, সেখান থেকে আপনারা ইলেকট্রিক্যালে জাস্ট কনভার্ট করার চেষ্টা করবেন যতটুকু আপনারা বুঝছেন, যাতে করে বুঝতে পারি যে অ্যাটলিস্ট আপনি অটোক্যাড নিয়ে একটু প্র্যাকটিস করছেন, একটু অ্যাসাইন পুরো বড় করে আসেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। মিলন ভাই, ঠিক, শুনতে পাচ্ছেন? আমাদের কি পরবর্তী ক্লাস আপনার টেক্সট কিভাবে অ্যাড করবো এবং টেক্সটে কিভাবে বক্স দিব, ওই বিষয়টা যদি দেখাতেন, আর এরে চিহ্ন কিভাবে ইউজ করবো আমরা পরবর্তী ক্লাসে দেখাবেন নাকি? আচ্ছা, টেক্সটের ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বলেছেন যে বক্সের মধ্যে টেক্সট গুলো কিভাবে আমরা আনবো, তাই তো? এই জি। মানে বক্স বলতে আমি এটা কথা বলতে চাচ্ছি, এটা। না না না, এটা না, মানে টেক্সট বক্স আলাদা আনে না, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকার সময়, ইন্ডাস্ট্রিতে এসএলডি আঁকার সময় যে লেখে এসএমডিবি 1 টু এইটা তো আপনি এসডিবি। ধরেন সিম্পলি কোন একটা টেক্সট কপি করেও নিতে পারবেন, অথবা আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারেন। যেমন আমি ধরেন এটাই করে দেখাই, আমি যেখানে ডাবল ক্লিক করি, তো আমি এটাকে ইচ্ছা মতো মডিফাই করতে পারবো। দেখেন এই যে আমার টেক্সটের আমি কন্টেন্ট চেঞ্জ করতে পারবো নিজের মতো করে, অথবা আমি চাইলে এটাকে জাস্ট আমি লিখে দিতে পারবো। দেখেন আমি ডাবল ক্লিক করি, এই যে দেখেন SMDB 1, আমি এটা করতে তারপর পারবো। এরে চিহ্নটা আমি কিভাবে ক্রিয়েট করবো, ওই যে অ্যারে তীর মানে চিহ্নর ল্যাডার, মতো যেটা? ল্যাডারটা আমি দেখাবো, ল্যাডারটা থাকবে, ল্যাডারটা একটু জটিল, এই জন্য আমরা প্রথম দিকে রাখিনি, ওই ল্যাডারটা থাকবে আমাদের ক্লাসের মধ্যে, আমি এটা দেখাই দেবো আপনাদের। সো অ্যারে মানে আপনি বুঝতেছেন ল্যাডার চিহ্নটা, রাইট? সো আমি যখন মেনশন করি যে এইটার সমান এই জিনিসটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ল্যাডার, সেটাকে ল্যাডার বলে, সেটা আমরা ক্লাসে রাখবো। আচ্ছা, ঠিক আছে। ওকে। সো যদি আর কারোর কোনো কোয়ারিজ থাকে, ঠিক আছে। ক্লাসের মতো, জি অমিত, হ্যালো। লেআউটটা সেটা একবার দেখাবেন, লেআউটটা দাদা। লেআউটে যাবো আমি, লেআউটে গেলাম। হ্যাঁ, লেআউটটা একবার ওই কিভাবে কপি করে পেস্ট করছেন ওটা একটা দেখালে ভালো হতো। মানে টাইটেল বক্সে কেমন পেস্ট করলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মেন পেজটাই কিরকম ভাবে নিয়ে আসা হলো, ঠিক আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কারণ আমাদের এইখানে একটা টাইটেল বক্স ছিল, যেটা আমি আগে অলরেডি আমাদের কোন একটা প্ল্যানেটে করে রেখেছি এটা। তো আমি সিম্পলি এটাকে এমনি করে ধরলাম, আমি একটা উইন্ডো থেকে আর একটা উইন্ডোতে যাবো, আমি সিম্পলি কন্ট্রোল C দিলাম। ওটা তো কপি পেস্ট। হ্যাঁ, যে আরেকবার একটু বলেন, আপনি আনমিউট হয়ে গেছিলেন। আপনি আনমিউট হয়ে গেছিলেন, বুঝতে পারতেছেন? আচ্ছা। হ্যাঁ, বলছিলাম যে প্রথমে যখন আমরা ড্রয়িং করব তখন পেজ সেটআপটা কিরকম ভাবে করব, যে এই পেজটার মধ্যে আমার এই ড্রয়িংটা আসবে। আচ্ছা ঠিক আছে, আমি এটাও করে দিচ্ছি। ধর আমি সিম্পলি মনে করি যে ধরেন আমার একটা উইন্ডো ছিল, সেই উইন্ডোতে আমি টাইটেল বক্সে নিয়ে যাবো, তারপর পেজ সেটআপটা করে দিচ্ছি। এখানে গেলাম, তো ধর আমি এই উইন্ডোর মধ্যে আসলাম, অথবা মনে করেন আমি নতুন একটা উইন্ডোর মধ্যে আসলাম যেটা আমি অলরেডি করেছি। সো আমি ধরেন এখানে ডিলিট করে দিয়ে গেলাম, আমার নাই, সিম্পলি একটা ডিলিট পাথ। সো আমি এটাকে ধরেন এখানে বসাইলাম। সো এই টাইটেল বক্সটা আমি আগে থেকে এমন করে বানিয়েছি যে এটা আমার 420 বাই 297 স্কেলে হয়তো আসে। আমি সিম্পলি এখানে যাব, এখানে যাব, এখান থেকে পেজ সেটআপে যাবো, এই দেখেন সিম্পলি পেজ সেটআপ, এখানে গেলাম, এখান থেকে মডিফাই করে নিব, মডিফাই এখানে যাব, মডিফাই থেকে আমি চয়েস করবো হচ্ছে 100% সিটিবি, এখান থেকে DWG-PDF এটা চয়েস করলাম, এখান থেকে চয়েস করব কোন স্কেলে বা কোন কাগজে আমি এই ড্রয়িংটা প্রিন্ট করবো। সো আমাকে A3 লাগবে, so আমি A3 চয়েস করলাম। এরপর থেকে এখান থেকে উইন্ডো সিলেক্ট করব, এই উইন্ডোতে যাব, এখান থেকে আমার এই পুরোটা আমি সিলেক্ট করে দিলাম, এই যে দেখেন এই এই তো এরপরে আমি এখানে অন করা থাকে তো ভালো, অন করা যদি না থাকে অন করে দিব। এরপরে আমি সিম্পলি ওকে দিব, দেখেন আমার এটা চলে আসবে। আর যদি আপনার মনে হয় যে না আমার ট্রায়াল বক্সটা করায় নাই, আমাকে করতে হবে, সেক্ষেত্রে করবেন কি, আগে থেকে এটা ঠিক করে নেবেন, এই যে দেখেন
এই পর্যন্ত আমি আসলাম, এই আমার 420, এদিকে আমার 297, এই আমার A3 পেপারস এর মাপ। এখান থেকে রেক্টেঙ্গুলার মোডে যাই, আমি আপনাকে একটু সো এইখান থেকে আমি জাস্ট এটাকে সরাই নিই, সরাই নিলাম। এরপরে আমি এখান থেকে এটাকে পেজ সেটআপে করব। হ্যাঁ, পেজ সেটআপে যে মডিফাইতে ক্লিক করি। সো মডিফাই থেকে এই আগের মতোই DW PDF, এটাকে 100% রাখবেন। এখান থেকে উইন্ডোতে যাবেন, এখানে আপনি জাস্ট সিম্পলি এই উইন্ডোতে ক্লিক করে পুরোটা সিলেক্ট করে নেবেন, এই যে দেখেন এই যে। এরপরে আপনি সিম্পলি ওকে দিয়ে দেবেন, এই যে দেখেন আপনি এই জায়গার মধ্যে চলে আসবে। সো মনে রাখতে হবে যে আমি যে কাগজটা দিয়ে এটা প্রিন্ট করব, সেই কাগজের মাপে আমাকে এই টাইটেল বক্সটা তৈরি করতে হবে। দেখেন এই যে এই হলো মাপটা। সো অনেক সময় যদি আপনি A3 পরিবর্তে A4 করেন, তাহলে আপনি দেখেন A4 এর জন্য মাপটা কেমন আছে। এই যে আপনি এখানে যাবেন অপশন থেকে, অপশনে বলছি কন্ট্রোল পি তে যাবেন, কন্ট্রোল পি থেকে আপনি এটা পাবেন। এই যে এখান থেকে দেখেন A4 এর জন্য মাপ পেয়ে যায়। A4 এর জন্য মাপটা হচ্ছে 210/297। তো সেই অনুযায়ী আপনি একটা রেক্টেঙ্গুলার সার্কেল, রেক্টেঙ্গুলার একটা আঁকাবেন। সেই রেক্টেঙ্গুলারকে বেসিস করে এই পেজটা ক্লিক করে নেবেন। যেটা করার জন্য সিম্পলি এখানে যায় রাইট বাটনে ক্লিক করে আপনি পাই যাবেন। সেখানে যাবেন, রাইট বাটনে ক্লিক হবে, শেষ। ঠিক আছে, ওকে। সো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকের মতো সবাইকে আমি ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলে, শুভরাত্রি।